আচ্ছা, লিনিয়ারলি স্কোয়ার তো ক্লাসে পড়াইছে না? তো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখব, কিছু কিছু এমএল টাইপের জিনিস আছে আর কিছু হচ্ছে থিওরিটিক্যাল জিনিস আছে। তো মনে করো তোমার কাছে অনেকগুলি ডেটা পয়েন্ট আছে, মনে করো তোমার কাছে 100টা ডেটা পয়েন্ট আছে। এই 100টা ডেটা পয়েন্ট, এটার অ্যাগেনস্টে তোমার হচ্ছে কিছু আউটপুট দেওয়া আছে, ফাংশনের আউটপুট দেওয়া আছে। সো 100টা পয়েন্টের অ্যাগেনস্টে 100টা আউটপুট আছে। অ্যান্ড তুমি এই পয়েন্টগুলি দেখে বুঝতে পারতেছো, এই ওয়াই ভ্যালুগুলি দেখে বুঝতে পারতেছো যে এটার মধ্যে একটা স্ট্রেট লাইন ফিট হবে। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় হচ্ছে এক্স ইন্টু এম প্লাস সি, এরকম একটা ইকুয়েশন আসে। সো এখন তুমি যদি বেস্ট ফিটিং লাইন চাও, তোমার এই পয়েন্টগুলি ইউজ করে তোমার এম অ্যান্ড সি প্রেডিক্ট করতে হবে। সো ফার্স্টে লেটস সি আমরা না রাখি, শুধু এম প্রেডিক্ট করি, শুধু এম বের করার ট্রাই করি। ওকে, সো লিস্ট স্কোয়ারসের যে ইয়েটা ছিল, মানে মোটিভেশনটা ছিল, সেটা হচ্ছে যে এফ অফ এক্সকে আমি হয়তো বা পুরাপুরি বের করতে পারবো না, তো অ্যাপ্রক্সিমেটলি বের করব, এটাকে আমি কাইন্ড অফ এভাবে বের করব। এটা হচ্ছে মোটিভেশন ছিল। তো এইভাবে যদি আমার বের করতে হয়, অ্যাপ্রক্সিমেটলি যদি বের করতে হয়, এটাকে তুমি একটা অপটিমাইজেশন প্রবলেম হিসেবে ফ্রেম করতে পারো, যে তুমি একটা জিনিস মিনিমাইজ করতে চাও। তুমি হচ্ছে এম এর জন্য একটা ভ্যালু, যে ভ্যালুটা দেখতে এরকম লাগে, এটাকে তুমি মিনিমাইজ করতে চাও। তার মানে কি, তুমি হচ্ছে এই এমটাকে এমনভাবে প্রেডিক্ট করতে চাও যাতে এম ইন্টু এক্স করলে তুমি এফ এক্সের কাছাকাছি আসতে পারো, তার মাঝখানে যে ডিফারেন্সটা আছে সেটাকে তুমি মিনিমাইজ করার ট্রাই করতেছো। তো এরপরে হয়তো বা ক্লাসে এটা বলা হয়েছে যে এটা মিনিমাইজ করা যা, এটাকে মিনিমাইজ করা একই জিনিস। তো এখন এটাকে যদি তুমি ভাঙো, সেটা তো নিচে চলে যাচ্ছে। কাইন্ড অফ এরকম একটা হচ্ছে এক্সপ্রেশন পাবা, তাই না? এই জিনিসটাকে তুমি যদি ভাঙো ম্যাট্রিক্স আকারে, তো ভিতরের জিনিসগুলি হয়ে যাবে তোমার হচ্ছে এফ অফ এক্স বার টি মাইনাস এক্স বার টি এম ইন্টু এফ অফ এক্স বার মাইনাস এম, এরকম কিছু একটা আসবে। তারপর তোমার হচ্ছে যে মাল্টিপ্লাই করবা, করে একটা ফর্মেটে আসবে। ফর্মেটটা এখান থেকে দেখে নেই, এখান থেকে আর না দেখাই, বোর্ডে না দেখাই। সো তোমার যেই মানে এক্সপানশনের পরে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে দেখতে এরকম লাগবে, কিছু একটা চারটা টার্ম থাকবে, একটা দুইটা তিনটা চারটা টার্ম থাকবে, কারণ তুমি দুইটা টার্মের সাথে দুইটা টার্ম মাল্টিপ্লাই করতেছো। এর মাঝখানে যে দুইটা টার্ম থাকবে, এই দুইটা টার্ম হচ্ছে ইকুয়াল হয়ে যাবে। মাঝখানে একটা টার্ম হচ্ছে এরকম, আর একটা টার্ম হচ্ছে এম ইন্টু এফ অফ এক্স বার টি ইন্টু এক্স অফ টি, এরকম দুইটা টার্ম পাবা তুমি। দুইটা টার্ম হচ্ছে সমান। কেন সমান? কারণ এটা একটা ভেক্টর, এক্স একটা ভেক্টর, এফ অফ এক্স একটা ভেক্টর। তাহলে লেটস অ্যাজিউম যে এক্স হচ্ছে এম ক্রস ওয়ান একটা ভেক্টর, এফ অফ এক্সও হচ্ছে আমার তাহলে এম ক্রস ওয়ান একটা ভেক্টর হবে। কারণ আমরা ডিফাইনই করছি ওইভাবে যে আমি কয়েকটা এক্স পয়েন্ট পাচ্ছি যেগুলিকে একটা ভেক্টরের মধ্যে স্টোর করতেছি, সেই এক্স পয়েন্টের অ্যাগেন্সে কিছু ওয়াই পয়েন্ট পাচ্ছি যেটাকে আমি আরেকটা ভেক্টরে স্টোর করতেছি। আচ্ছা, এখানে একটা ট্রান্সপোজ বেশি দিচ্ছে। আচ্ছা, সো দুইটা হচ্ছে সিমিলার সাইজের ভেক্টর, অ্যান্ড তুমি এখানে কি করতেছো? বেসিক্যালি ডট প্রোডাক্ট নিচ্ছ না, সেম ওয়েতে এখানে একটা ডট প্রোডাক্ট নিচ্ছ না। এখন ডট প্রোডাক্ট তো হচ্ছে তুমি এভাবেও লিখতে পারো, এভাবে লিখতে পারো, দুইটা সমান না? এই দুইটাকে হচ্ছে যোগ করে দিতে পারি আমরা। যোগ করে এখানে একটা টার্ম কমায় ফেলছি, কমায় যে মাইনাস টু এক্স ট্রান্সপোজ ইন্টু এফ অফ এক্স রাখছি। আচ্ছা, এখন এটা যেটা করছি সেটা তো জাস্ট এক্সপান্ড করছি, কিন্তু আমার তো অবজেক্টিভটা এটা মিনিমাইজ করা। সো মিনিমাইজ করার জন্য আমি এক্সপান্ড করার পর এটার মধ্যে হচ্ছে যদি ডিফারেন্সিয়েশন করে নেই,
তাহলে হচ্ছে আমি আমাদের অপটিমাল পয়েন্টগুলি পাবো না, মানে অপটিমাল পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, তারপর এটা টেস্ট করতে হবে যে আসলে কে অপটিমাল নাকি। তো এখানে আমি ডিফারেন্সিয়েশন যদি করি, এটার উপর যদি আমি ডিফারেন্সিয়েশন করি, কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে? এম এর সাপেক্ষে করতে হবে, কারণ আমি হচ্ছে এমকে মিনিমাইজ করা ট্রাই করতেছি। সো আমি এখানে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, করে হচ্ছে আমি এরকম একটা রেজাল্ট পাইলাম। তো তোমাদের কাছে তো দেওয়াই আছে ফাইলটা, ওখানে দেখতে পারো যে দেখো মিলে নাকি জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে। এখানে তো তোমার রেগুলার ডিফারেন্সিয়েশন, কোনো ম্যাট্রিক্স বা ভেক্টর কমপ্লেক্স ভেক্টর ইনক্লুডেড না। ওকে, সো এটা পাওয়ার পরে এখন আমার কি করতে হবে? এই ডিফারেন্সিয়েশন ভ্যালুটাকে 0 সমান সেট করতে হবে, তার মানে এই জিনিসটা ইকুয়াল টু 0 হবে। অ্যান্ড এখান থেকে আমি কি সলভ করব? এম এর জন্য সলভ করব, কারণ আমার হচ্ছে মিনিমাইজ করতে হবে এম ভ্যালুকে। সো আমি এমন একটা এম পিক করবো যেটার জন্য হচ্ছে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পাই। নিলাম, নিয়ে আমি এম এর ভ্যালু পাচ্ছি হচ্ছে কাইন্ড অফ দেখতে এরকম লাগে। এখন এই ফরম্যাটে লেখার একটা কারণ আছে, কারণ পরে যতগুলি সলিউশন দেখবা সবগুলি মোরলেস এই ফরম্যাটেই থাকবে। সো এখানে আমি যে ফরম্যাটটা মেনটেন করছি সেটা হচ্ছে এম ইকুয়াল টু এক্স টি এক্স ইনভার্স, তারপরে এক্স টি ছিল না, এক্স টি এফ অফ এক্স, এই ফরম্যাটটা মেনটেন করছে। এখন এটার ভিতরে যেটা আছে এটা তো হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, আমাদের এই কেসে তো এটা একটা সিঙ্গেল ভ্যালু, এক্স তো একটা ভেক্টর, m/1 ভেক্টর, তাহলে এটা একটা সিঙ্গেল ভ্যালু। এটার উপর ইনভার্স নেওয়া, ম্যাট্রিক্স ইনভার্স নেওয়ার তো কোনো মানে নাই, জাস্ট টু দি পাওয়ার -1 নিয়ে নিব। ওকে, বাট এই ফরম্যাটে লেখার একটা কারণ আছে, কারণ পরে যতগুলি বের করবো, ডেরাইভ করবো, সবগুলি এই ফরম্যাটে আসবে। এই লেফটে এরকম একটা ইনভার্স পাবা, রাইটে হচ্ছে এরকম একটা মাল্টিপ্লিকেশন পাবা, এই কারণে এই ফরম্যাটে লিখছি। ওকে, সো এম এর তুমি ভ্যালু বের করে ফেলছো, এখন তোমার এটাকে প্রমাণ করতে হবে যে এটা অপটিমাল পয়েন্ট, মানে মিনিমা। আমি মিনিমাইজ করা ট্রাই করতেছি, তোমার প্রমাণ করতে হবে যে এটা মিনিমা। সো প্রমাণ করার জন্য কি করতে হবে? এই জিনিসটার উপরে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন নিতে হবে। ডাবল ডিফারেন্সিয়েশন নিলে তুমি হচ্ছে এরকম একটা ভ্যালু পাও, 2xt ইন্টু এক্স। তো তুমি হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন যদি করো, মনে করো এই ভিতরে যেটা আছে এটা আমার হচ্ছে একটা লস ফাংশন আমি বলতেছি, এটা ইকুয়াল টু পাও হচ্ছে তুমি 2xt ইন্টু এক্স, এই জিনিসটা পাও। এখন এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ডট প্রোডাক্ট না? ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে কত থেকে কতর মধ্যে হয়? 0 থেকে হচ্ছে উপরে, আপার বাউন্ডেড নাই, আনবাউন্ডেড। সো হচ্ছে এটা 0 থেকে তো ছোট হতে পারবে না, দ্যাট ফর শিওর। আর এটা 0 কখন হবে? যখন এক্সের প্রত্যেকটা ভ্যালু 0। সো আমরা অ্যাজিউম করে নিব ন্যাচারাল ওয়ার্ল্ডে হচ্ছে কোনো একটা না একটা এক্সের ভ্যালু থাকবে, পুরোটা 0 হবে না। তাহলে হচ্ছে ইস ইনাফ টু সে যে আচ্ছা তাহলে আমি যে পয়েন্টটা পাইছিলাম, এম এর যে পয়েন্টটা পাইছিলাম, এটা হচ্ছে মিনিমা হবে। তো এটা হচ্ছে আমার এম এর সলিউশন। আমি যতগুলি এক্সের ভ্যালু আনি ম্যাটার করে না, আমি এম এর সলিউশন সবসময় এইভাবে পাবো। অ্যান্ড এটা আমাকে আলটিমেটলি কী দিবে? আমার বেস্ট ফিটিং লাইনের স্লোপটা দিবে। তাহলে আমি এই স্লোপ ইউজ করে আমি একটা বেস্ট ফিটিং লাইন প্লট করতে পারবো। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সো এখানে হচ্ছে আমি একটা ফাংশন নিছি, ফাংশনটার ট্রু স্লোপ হচ্ছে 5 দেওয়া। আমি 50টা পয়েন্ট হচ্ছে এক্সট্রাক্ট করতেছি 0 থেকে 10-এর মধ্যে। আমি ইউনিফর্মলি 50টা পয়েন্ট এক্সট্রাক্ট করে এটার সাথে আবার একটু নয়েজ অ্যাড করে দিচ্ছি যাতে পয়েন্টগুলি লেফট রাইট একটু মুভ করে, ওকে, আরবিটারিনেস অ্যাড করার জন্য। তো আমার যে ফাংশনটা থাকবে সেটা হবে কি, y ইকুয়াল টু স্লোপ ইন্টু, মানে ট্রু স্লোপ ইন্টু এক্সের ভ্যালু হবে। আর ওটার মধ্যে আমি কিছু নয়েজ অ্যাড করে নিচ্ছি, মানে আমাদের রিয়েল লাইফকে সিমুলেট করার জন্য। এই নয়েজটাও হচ্ছে আমি গসিয়ান নয়েজ অ্যাড করে নিচ্ছি, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 দেওয়া। তো সব কিছু করার পরে আমার কি, আচ্ছা তোমার এক্সের এখানে প্রথমে একটা নয়েজ অ্যাড করছি, সেটা হচ্ছে লিন স্পেস দিয়ে 0 থেকে 10-এর মধ্যে আমি এখানে 50টা পয়েন্ট নিছি। এখন লিন স্পেস দিলে এটা ইউনিফর্মলি স্যাম্পল থাকে, আমি চাচ্ছি না যে রিয়েল লাইফে তো কখনো তুমি ইউনিফর্মলি স্যাম্পল কিছু পাবা না, তুমি হচ্ছে নয়েজি স্যাম্পলস পাবা। তো আমি হচ্ছে ওটাকে সিমুলেট করার জন্য এটার সাথে একটা নয়েজ অ্যাড করে নিচ্ছি।
সো আমি এখানে একটা র্যান্ডম নয়েজ জেনারেট করে এক্স ভ্যালুগুলিকে র্যান্ডম করতেছি। এখন এই র্যান্ডম এক্স ভ্যালুর এগেনস্টে আমি হচ্ছে একটা ওয়াই ভ্যালু বের করতেছি, কিন্তু ওয়াই ভ্যালু যদি আমি র্যান্ডম এক্সের এগেনস্টে বের করি স্ট্রেট লাইনের ফাংশন দিয়ে, সবগুলিকে একটা স্ট্রেট লাইনের উপরেই পড়ে যাবে না? রিয়েল লাইফে কখনো কি তুমি ডেটা কালেকশনের পরে দেখছো এটা পুরোপুরি স্ট্রেট লাইনে পড়ে? আমরা সবসময় মাঝখান দিয়ে একটা পয়েন্টে নিই না বেস্ট ফিটিং, পুরোটা স্ট্রেট লাইনের মতো আসতো। কি জিনিস বুঝি না? এম ট্রু, এটা হচ্ছে তোমার স্লোপ, ট্রু স্লোপ, মানে এটাতে আমি ইয়েগুলি জেনারেট করতেছি, ডেটাগুলি জেনারেট করতেছি। সো ডেটা জেনারেট করার পরে এখানে তুমি ডেটাগুলিকে প্লট করা হয়েছে, দেখতে পারো যে রেড লাইনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ফাংশন থেকে জেনারেট করা হয়েছে স্যাম্পলগুলি, আর এখানে যে ডটগুলি আসছে এগুলি হচ্ছে তোমার নয়েজ টয়েজ অ্যাড করার পরে কিভাবে চেঞ্জ হয়েছে। এখন স্টিল দেখে বোঝা যাচ্ছে যে এটার মাঝখানে একটা স্ট্রেট লাইন ফিট করা সম্ভব। ওকে, বাট এখন আমাদের কাজ হচ্ছে এই স্ট্রেট লাইনটা আমরা ফিট করব, আমাদের ওই ফর্মুলেশন দিয়ে ফিট করব। হ্যাঁ, এখন তো মোরালেস র্যান্ডমনেস আছে, তুমি এখানে তো সবগুলির পয়েন্ট কানেক্ট করে দিলে আর স্ট্রেট লাইন হবে না, র্যান্ডমনেস আছে কিছুটা, একটা ট্রেন্ড আছে অবভিয়াসলি, একটা স্ট্রেট লাইনের ট্রেন্ড আছে, ওই ট্রেন্ডটা আমরা ক্যাপচার করার ট্রাই করবো। সো আমরা যেহেতু ফর্মুলা ডেরাইভ করেই ফেলছি, তাহলে আমার প্রেডিক্টেড স্লোপ বের করা খুব ইজি। এখন দেখো প্রেডিক্টেড স্লোপটা ফর্মুলার সাথে মিলায় দেখো, একদম হুবহু সেম ফর্মুলা। তোমার এক্স এর উপরে যে এক্স ভ্যালুগুলি দেওয়া আছে, এক্স ভ্যালুর মধ্যে কি আছে, ওয়ান সেকেন্ড, এক্স ভ্যালুগুলির মধ্যে আমার যেই সব এক্স স্যাম্পলে ডেটাটা নেওয়া হয়েছে সেটা দেওয়া আছে। তো আমি হচ্ছে এক্স পয়েন্টগুলিকে প্রথমে ট্রান্সপোজ করলাম, তারপরে এক্সের সাথে মাল্টিপ্লাই করলাম, বেসিক্যালি ডট প্রোডাক্ট নিতেছি। ডট প্রোডাক্টের উপরে এখানে আমি ইনভার্স করবো না, কারণ এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভ্যালু থাকবে, তাই আমি এটাকে জাস্ট টু দি পাওয়ার -1 রেজ করে দিছি। এটার সাথে মাল্টিপ্লাই করছি হচ্ছে আবার এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই, মানে আমার ওই লেফটে দেখো যে ফর্মুলাটা লেখা আছে একদম ফর্মুলার সাথে হুবহু মিলে গেছে। আমি প্রথমে এই জিনিসটা করছি হচ্ছে আমি এতটুকের মধ্যে, এখানে ইনভার্স নাই, কারণ ইনভার্স নেওয়ার কোনো মানে নেই, এটা একটা সিঙ্গুলার ভ্যালু। ইনভার্স না নিয়ে হচ্ছে আমি জাস্ট টু দি পাওয়ার -1 নিয়ে নিছি। ওকে, আর এখানেও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হওয়ার কথা ছিল, বাট ওয়ান সেকেন্ড, এটাও সিঙ্গুলার ভ্যালু দিবে, এটাও তোমাকে সিঙ্গুলার ভ্যালু দিবে, কারণ এখানেও একটা ডট প্রোডাক্ট হচ্ছে সেম লেন্থের দুটো ভেক্টরের মধ্যে, তাহলে এটাও তোমাকে সিঙ্গুলার ভ্যালু দেবে। ওকে, এই কারণে জাস্ট মাল্টিপ্লাই করে দিছি। হ্যাঁ, পুরোটা নিয়ে একটা ভ্যালু আসবে, কারণ এখানে স্লোপ তো তোমার স্লোপ তো একটাই, তো মাল্টিপল কিছু প্রেডিক্ট করা নাই। ওকে, সো আমাদের ফর্মুলেশন যদি ঠিক থাকে আমাদের স্লোপ মোরালেস কাছাকাছি যাওয়ার কথা। আমাদের ট্রু স্লোপ কত ছিল? 5 ছিল। আমাদের এখানে প্রেডিক্টেড স্লোপ কত আসছে? 5.14, ক্লোজ ইনাফ। নয়েজ ছিল, নয়েজ অ্যাডজাস্ট করার জন্য একদম এক্সাক্ট ফিট করতে পারে নাই, বাট ক্লোজ ইনাফ। সো আমি যদি লাইনটাকে প্লট করি এখন নিচে, আমি প্রেডিক্টেড লাইনটাকে প্লট করি, তোমরা হয়তো বা প্রজেক্টরে দেখলে বুঝবাও না যে হচ্ছে দুইটার মাঝখানে ডিফারেন্স আছে, একই রকমই লাগতেছে। তো এখানে যে গ্রিন লাইনটা আছে তোমাদের স্ক্রিনে দেখতে পারো, গ্রিন লাইনটা হচ্ছে প্রেডিক্টেড লাইন আর রেড লাইনটা হচ্ছে ট্রু লাইন, মোরলেস কাছাকাছি চলে আসছে। সো ইউ হ্যাভ অ্যাচিভড লিনিয়ার রিগ্রেশন আর কি। তো তোমাদের 422-তে হচ্ছে মনে হয় লিনিয়ার রিগ্রেশন পড়ায়, ওই লিনিয়ার রিগ্রেশন এখান থেকে আর কি আসে। আচ্ছা, এখন কোয়েশ্চেন যে আমরা তো এখানে ভিজুয়ালাইজ করতে পারতেছি, এখানে আমার 1D ভেক্টর স্পেসের এগেনস্টে হচ্ছে আবার একটা 1D আউটপুট আসতেছে। যদি আমার ফিচার নাম্বার বেশি হতো, মনে করো খালি এক্স না, x1, x2, x3, x4 এরকম 4টা ফিচার আছে, বা মনে করো তার 10টা ফিচার আছে, থাকতেই পারে, রিয়েল লাইফ ডেটার অনেক ফিচার থাকে, তো সেটাকে তো আমি ভিজুয়ালাইজ করতে পারতাম না, তাহলে আমি গুডনেস অফ ফিটটা কীভাবে বের করতাম, যে আমার গুডনেস কতটুকু হয়েছে, মানে ফিটটা কতটুকু ভালো হয়েছে। অনেক রকম মেট্রিক আছে, এমএসসি আরএমএসসি হচ্ছে অনেক কমন, আর স্কোয়ার আছে, অনেক রকম মেট্রিক আছে। আমরা এখানে সহজটা ইউজ করবো, আরএমএসসি ইউজ করবো। আরএমএসসি হচ্ছে রুট মিন স্কোয়ার এরর। সো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তুমি হচ্ছে ডিফারেন্সটা নিবা, সেটাকে হচ্ছে স্কোয়ার করবা, সেটার মিন নিবা, তারপর এটার উপর রুট চালাবা। ওকে, যেটাকে কম্প্যাক্টলি লিখলে জাস্ট হচ্ছে যে দুইটা ভেক্টরের ডিফারেন্স, তারপর উপরে হচ্ছে ম্যাগনিটিউড নিয়ে নিলেই হয়ে যায়। ওকে, সো এটাতে আমরা হচ্ছে কতটুকু ভালো ফিট করছে সেটা বুঝতে পারবো, যত কম এরর তত বেটার। সো আমরা এখানে রান দিয়েছি, এখানে রান দিয়ে দেখলাম যে আমার এখানে এরর হচ্ছে 2.78,
মানে এখন অবভিয়াসলি অবজেক্টিভ কোনো মেট্রিক নেই যেটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো, বাট 2.78 ইজ নট ব্যাড। অলসো আমরা গ্রাফ থেকে তো দেখে নিতেই পারছি 2.78। এখানে আরএমএসি আরও কিছু কন্ট্রিবিউশন আছে, কারণ আরএমএসিটা বের করা হচ্ছে, আরএমএসি যখন তুমি বের করতেছো তখন কিন্তু তুমি এই পয়েন্টগুলির সাপেক্ষে এই প্রেডিক্টেড লাইনের মাঝখানে ডিফারেন্সটা বের করতেছো। যেহেতু পয়েন্টগুলি অনেক স্প্রেড আউট, তোমার একটা লাইন দিয়ে কখনো এটাকে খুব ভালো প্রেডিক্ট করা সম্ভব না, এই কারণে আরএমএসি একটু বেশি মনে হইতেছে। বাট তোমার লাইনটা দেখো, লাইনটা কিন্তু মোরলেস ভালো ফিট করছে, ঠিক আছে? আমাদের যে অরিজিনাল লাইন ছিল তার কাছাকাছি চলে গেছে, সো ইটস আ ভেরি গুড ফিট আসলে। না 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 না, তো তোমার আরএমএসি যে 2 পয়েন্ট যেটা পাচ্ছ দেখে মনে হচ্ছে অনেক ডেভিয়েশন, না ওটা কিন্তু তোমার ডেভিয়েশন এই অরিজিনাল লাইনের সাথে ডেভিয়েশন না, ওটা কিন্তু এখানে যে একটা পয়েন্ট আছে না, একটা পয়েন্টের অ্যাগেনস্টে তোমার গ্রিন লাইনের উপর পয়েন্টটা কত নিচ্ছে, এই দুইটার মাঝখানে ডিফারেন্স। সো যেহেতু এখানে তোমার পয়েন্টগুলি স্ক্যাটার্ড, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি ছিল, নয়েজের 3 দেওয়া ছিল, এই কারণে এগুলো একটু দূরেই থাকবে। এখানে আরএমএসি তোমার ইনহেরেন্টলি বেশি আসবে, তুমি কমাতে পারবে না এই আরএমএসি, বাট তোমার লাইন কিন্তু ভালো ফিট হয়েছে। তো ওটাই আরএমএসি তোমাকে একদম যে অবজেক্টিভ গুডনেস দেখাবে সেটা না, তোমার হচ্ছে হয়তো বা কোনো একটা কাউন্টার এক্সাম্পলের সাথে কম্পেয়ার করে দেখতে হবে। রিয়েল লাইফে আমরা ওটাই করি, মাল্টিপল মডেল রান দিই, দিয়ে হচ্ছে আরএমএসি চেক করি যে কোনটার কেমন আছে, যেটা সবচেয়ে কম সেটা সবচেয়ে ভালো। ওকে, এখন আমরা হচ্ছে সেম পারফরমেন্স চেক করব, বাট এবারে আমাদের যেই পয়েন্টগুলি আমরা জেনারেট করব সেটা আসবে y=mx+c কার্ভ থেকে। এখন এটা কেন ইন্টারেস্টিং, কারণ আমরা হচ্ছে এখানে যে ফর্মুলেশনটা করছিলাম এটার মধ্যে কি আমার +c ছিল? +c কিন্তু ছিল না, তো +c না থাকলে আমার হচ্ছে কতটুকু ভালো ফিট করে সেটা আমাদের দেখতে হবে। সো এখানে আগের মতোই আমি পয়েন্ট জেনারেট করতেছি, সেটার সাথে একটু র্যান্ডম নয়েজ অ্যাড করতেছি, করার পরে এখানে এখন এক্সট্রা একটা জিনিস আসছে, সেটা হচ্ছে সি ট্রু, মানে তোমার হচ্ছে ইন্টারসেপ্ট ট্রু, এটাকে আমরা এমএল লিঙ্গতে বায়াস বলে থাকি। ওকে, সো বায়াস আমি অ্যাড করতেছি, অ্যাড করে আমি এখানে প্রেডিক্ট করতেছি, মানে অ্যাকচুয়াল ভ্যালুগুলি প্রেডিক্ট করতেছি, ওটার সাথেও কিছু নয়েজ অ্যাড করে দিচ্ছি আমাদের রিয়েল লাইফ ডেটা সিমুলেট করার জন্য। ওকে, সো আমাদের ডেটাটা দেখতে কাইন্ড অফ এরকম লাগবে। এখানে যে গ্রাফটা আছে, তোমরা যদি অন্যভাবে রান দাও, মানে আরেকবার রান দাও সেলগুলি, তাহলে ডিফারেন্ট আসবে, কারণ র্যান্ডম নাম্বার আসতেছে। ওকে, সো আগের মতো কি 10 থেকে শুরু হয়েছে। আচ্ছা, সি এর ভ্যালু 10 দেওয়া দেখে লাইনটা হচ্ছে 10 থেকে শুরু হয়েছে, মানে 0.10। সো মানে হাইন্ডসাইটে বোঝা যাচ্ছে না ডিফারেন্স, কিন্তু তুমি যখন এই যে ওয়াই অ্যাক্সিস ভ্যালুগুলি খেয়াল করবা তখন একটু বুঝতে পারবা। সো লেটস ট্রাই আমাদের আগের ফর্মুলেশন দিয়ে দেখি যে কেমন ভালো করে, কতটা ভালো করে। সো আগের ফর্মুলেশনই রাখছি, একদম সেম টু সেম ফর্মুলেশন রাখছি, আমি খালি স্লোপ প্রেডিক্ট করতেছি, ইন্টারসেপ্ট প্রেডিক্ট করতেছি না। তো আমি তো এখানে জানি আমার ট্রু স্লোপ হচ্ছে 5, সো আমি প্রেডিক্ট স্লোপে 5-এর মতো পাওয়া উচিত, কিন্তু আমি যখন এখানে প্রেডিকশন চালাচ্ছি আমি দেখো স্লোপের ইয়েটা বেড়ে গেছে, স্লোপ হচ্ছে এখন 6.5-এর কাছাকাছি আসছে, আরএমএসিও 6, আরএমএসি বেড়ে গেছে। লাইনের ফিটটা দেখি, লাইনের ফিটটা দেখলেই বুঝতে পারবা যে প্রবলেম কই হয়েছে। সো অরিজিনাল লাইন, ও এখানে প্লট করতে প্লাসটা অ্যাড করতে ভুলে গেছি, ওয়েট। আচ্ছা, আমি প্লট করার সময় সি ট্রুটা অ্যাড করতে ভুলে গেছিলাম, এই কারণে হচ্ছে তোমার এটা শিফট হয়ে গেছিল। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ট্রু লাইন, এই জিনিসটা তোমার ট্রু লাইন। হ্যাঁ, আমি নো যে এখানে ওয়াই 0 থেকে দেখাচ্ছে, বাট দ্যাটস নো প্রবলেম, কারণ এটা হচ্ছে -2 থেকে প্লট করা হয়েছে। আচ্ছা, যেটা এখন দেখো তোমার গ্রিন লাইনটা এটাকে ধরার জন্য সে স্লোপ বাড়ায় দিচ্ছে, কিন্তু স্লোপ বাড়ালে তো আর ইন্টারসেপ্ট ক্যাপচার করতে পারে না, এই কারণে স্লোপের ভ্যালু বেশি হয়েছে, কিন্তু তোমার স্টিল আরএমএসি অনেক বেশি, অ্যান্ড তোমার হচ্ছে লাইনটা ধরতে পারে না এই জিনিসটাকে। সো তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে আমাদের এখন স্লোপ ও তোমার ইন্টারসেপ্ট হচ্ছে মডেল করতে হবে সামহাও। ওকে, সো আবার ডেরাইভেশন।
আমাদের স্লোপ মডেলিং এর জন্য বেসিক্যালি ইকুয়েশনটা কি হয়ে যায় xm প্লাস b বা c, আমি b দিয়ে করতেছি কারণ হ্যাঁ আমরা ml এ b ইউজ করি, বায়াস ইউজ করি। ওকে, এই জিনিসটাকে তুমি যদি ভেক্টর আকারে লিখতে চাও, তুমি দেখো পরের ফর্মুলেশনটা দেখো, এভাবে লেখা যায় না ভেক্টর আকারে। ওকে, তাহলে আমি এখন f of x ইকুয়াল টু এই একটা ক্যাপিটাল x ইন্টু w লিখতে পারি, রাইট? অ্যান্ড আমার এখন অবজেক্টিভ ফাংশন কি হয়ে যাবে? অবজেক্টিভ ফাংশন হবে যে f of x মাইনাস এক্স ইন্টু ডাব্লিউ, এটাকে মিনিমাইজ করা লাগবে, এটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড স্কোয়ার মিনিমাইজ করা লাগবে। সো ফর্মুলেশন আগের মতো করে আগাবা, তোমার আগায় তুমি এরকম একটা ইকুয়েশন পাবা লাস্টে, যে তুমি যখন হচ্ছে এই ভিতরের জিনিসটাকে ম্যাগনিটিউডটাকে এক্সপান্ড করবা তখন এরকম একটা এক্সপ্রেশন পাবা। এই এক্সপ্রেশনের উপর তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে হবে। গ্রেডিয়েন্ট কিসের সাপেক্ষে বের করবা? ডাব্লিউ সাপেক্ষে বের করবা এখন, কারণ তোমার এখন এম আর বি এর যে ভ্যালুটা সেটা একটা ভেক্টরের মধ্যে আছে, সেটা ডাব্লিউ ভেক্টরের মধ্যে আছে। এই ডাব্লিউ ভেক্টরগুলিকে হচ্ছে আমরা এমএল লিঙ্গতে ওয়েটস বলে থাকি, ঠিক আছে? সো এই ওয়েটস ভেক্টরের মধ্যে আর কি আছে জিনিসটা। তো আমি যখন এখানে গ্রেডিয়েন্টটা বের করবো, গ্রেডিয়েন্টটা আমি ডাব্লিউ সাপেক্ষে বের করবো। ওকে, সো এটা যদি তুমি ইফ ইউ ওয়ার্ক থ্রু ইট, তুমি লাস্টে যে এরকম একটা ফরম্যাট পাবা, যে ফরম্যাটটা তোমাদের ওখানেও দেখছিলা। এখন এখানে ছোট এক্স নাই, এখন এখানে বড় এক্স টু দি পাওয়ার টি, বড় এক্স, এবারে ইনভার্স হচ্ছে তোমার ম্যাট্রিক্স ইনভার্স হবে ইনটু এক্স অফ টি এফ অফ এক্স, এফ অফ এক্স। দেখো আগের ফরম্যাটই আছে, এখানে ছোট এক্সগুলো এখন বড় এক্স হয়ে গেছে। আচ্ছা, রিমেম্বার যে এফ অফ এক্সের এক্সটা কিন্তু বড় হয় নাই, কারণ এই এক্সের মধ্যে তুমি কি করছো বেসিক্যালি, তোমার মনে করো এক্সের অনেকগুলি পয়েন্ট ছিল, লেসে এক্সের হচ্ছে এক্সের আন্ডারে তোমার দুইটা ফিচার আছে, x1 x2, এইটার এগেইনস্টে তোমার হচ্ছে মাল্টিপল পয়েন্টস তোমার নেওয়া হয়েছে, এরকম করে তুমি পয়েন্ট নিছো। এই পুরো জিনিসটাকে তুমি যখন স্টোর করে রাখো একটা ম্যাট্রিক্সের মধ্যে, এটা হচ্ছে তোমার ছোট এক্স ম্যাট্রিক্স, ধরে নাও ছোট এক্স ম্যাট্রিক্স মনে করো। এখন আমি এখানে বড় এক্সটা তৈরি করছি কেমনে, আমি এখানে একটা ওয়ানের কলাম নিয়ে আসছি, ওয়ানের কলাম এখানে সবগুলো আমি ওয়ান সেট করছি, এরপরে এই পুরাটা কম্বাইন করে ফেলছি, এই পুরাটা কম্বাইন করে আমি ক্যাপিটাল এক্স নাম দিচ্ছি এটাকে। সো ক্যাপিটাল এক্স আর ছোটো এক্সের মধ্যে পার্থক্য আছে, তুমি যখন ফাংশনের মধ্যে দিয়ে পাস করবা তখন তুমি ক্যাপিটাল এক্সটাকে পাস করবা না, তুমি ছোটো এক্সটাকে পাস করবা। এখন কোশ্চেন হতে পারে যে ক্যাপিটাল এক্সটা কেন আনলাম? সো ক্যাপিটাল এক্সটা আনছি এই পুরো জিনিসটাকে একটা ভেক্টর ফর্মে লেখার জন্য, আর কোনো কারণ নেই। এই ওয়ানটা যদি না আনতা তাহলে এই বিটা মাল্টিপ্লাই হয়ে যেত এক্সের সাথে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমরা বায়াস টার্মটাকে হচ্ছে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করতে চাই, এই কারণে এই মডিফিকেশনটা করতে হয়েছে। কি না, এখন আর সিঙ্গেল ভ্যালু হবে না, এটা তোমার হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্স করতে হবে, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এটা ক্লাসে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে তোমার ইনভার্স করতে হবে, এখানে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, এখন এই প্রত্যেকটা পয়েন্টে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। বাট তোমার এখন যে ডাব্লিউটা পাবা, এটা সলভ করলে তুমি কি পাবা? এটা সলভ করলে তুমি ডাব্লিউ ভ্যালুটা পাবা। ডাব্লিউ ভ্যালুর মধ্যে কি কি থাকবে? তোমার প্রত্যেকটা ফিচারের এগেইনস্টে একটা করে স্লোপ থাকবে আর একটা ইন্টারসেপ্ট থাকবে। একদম লাস্ট যে ভ্যালুটা পাবা ডাব্লিউ থেকে, সেটা হচ্ছে তোমার স্লোপের ভ্যালু দিবে বা বায়াসের ভ্যালু দিবে। এর আগে যা যা আছে সবগুলো হচ্ছে ফিচারের এগেইনস্টে তোমার ভ্যালু দিবে, স্লোপ দিবে। বলো। বুঝি নাই। রিয়েল লাইফ সিমুলেট করার জন্য। তুমি যদি রিয়েল লাইফ সিমুলেট না করো, নয়েজ যদি অ্যাড না করো, তোমার যে স্যাম্পলগুলি ড্র করতেছো না, সেই স্যাম্পলগুলি দেখতে মনে করো এটা তোমার হচ্ছে লাইনটা, যে লাইনটা দিয়ে তুমি স্যাম্পল ড্র করা ট্রাই করতেছো। তুমি যদি নয়েজ অ্যাড করো তাহলে এগুলি উপরে নিচে এরকম করে আসতে থাকবে। তুমি যদি নয়েজ অ্যাড না করো তাহলে সবগুলি স্যাম্পলের ভ্যালু এই লাইনের উপরে আসবে। তখন তো এটা ট্রিভিয়াল প্রবলেম হয়ে গেল, তখন তো সলভ করার কিছু নাই, রিয়েল লাইফ সিমুলেট করতে পারো নাই। ট্রিভিয়াল প্রবলেম সলভ করে কী লাভ? তোমার দুইটা যদি পয়েন্ট থাকে এই কেসে, তাহলে তো তুমি স্কোয়ার লাইনের ইকুয়েশন বের করে, তোমার লিনিয়ার লাইনের ইকুয়েশন বের করে ফেলতে পারতেছো, স্ট্রেট লাইনের।
এইটা বলতে পারে ডাটার মধ্যে যদি নয়েজ কম থাকে তাহলে ফিটিং আরো ভালো হবে। এখন প্রবলেম হচ্ছে তুমি ডাটার মধ্যে নয়েজ কমাইতে চাও, কিন্তু রিয়েল লাইফ তো তোমার কথায় চলে না। মানে ডাটা যেটা আসতে আসছে কি ডাটা আমি যেটা আমরা কম করি এটা তো ধরে নেচার ডেটা থেকে আপনি পাইছেন, নেচারে যখন নয়েজ ছিল তো পরিবর্তে ডাটা পাইছেন। তো ডাটার মধ্যে নয়েজ কমানোর তো আমাদের কোনো মেকানিজম নাই। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এখানে একটু ক্যাভিয়েট, আমি এখানে পুরো জিনিসটা ডেরাইভ করছি শুধু একটা ফিচারের এগেনস্টে, বাট এটা হচ্ছে আপস্কেল করা যায়, এটা তুমি মাল্টিপল ফিচারের এগেনস্টে আপস্কেল করতে পারো। সো এখানে তুমি যে x,1 দিছো, এখানে তুমি যদি x1 x2 1 দিতা তাহলে এটা 2 ফিচারের জন্য চলে আসতো, তখন এখানে m1 m2 b আসতো। ওকে, এই পুরো ফর্মুলেশন হচ্ছে তুমি মাল্টিপল ইয়ের জন্য আপস্কেল করতে পারো, একই রেজাল্ট দিবে তোমাকে দিন শেষে। ঠিক আছে, এখানে দুটার জন্য দেখানো হয়েছে কারণ এটা ইজি ছিল। আর এখানে আরেকটা ক্যাভিয়েট ওই লাস্টে লিখে দিছি যে এখানে তোমার ওই ভেক্টর নোটেশনগুলি উপরে বারগুলি দেই নাই, কারণ বারগুলি এখানে লেটেকে লিখতে গেলে আমার ওভারলাইন করে প্রত্যেকটাকে র্যাপ করতে হতো, সবগুলি এখানে ম্যাট্রিক্স বা হচ্ছে ভেক্টর সবগুলিতেই বার দিতে হতো। ওকে, সো উপরের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার মধ্যে আমরা টেস্ট করে দেখি এখন। ওকে, উপরে যে প্রবলেমটা ছিল আমি হচ্ছে পেরিটেড লাইন যেটা বের করছিলাম ওটা ইন্টারসেপ্ট বা বায়াস ছাড়া বের করছিলাম, এখন আমি সলভ করব হচ্ছে বায়াস সহ। সো এটা সলভ করার জন্য আমার প্রথমে কিছু কাজ করে নিতে হবে। সো আমার ক্যাপিটাল এক্সটা তৈরি করতে হবে। ক্যাপিটাল এক্সটা তৈরি করার জন্য আমার কি করতে হবে, আমার যে এক্সের ভ্যালুগুলি দেওয়া আছে সেটার সাথে কলামে একটা স্ট্যাক করে নিতে হবে 1-এর একটা অ্যারে, রাইট? এই 1-এর লেন্থটা কতটুকু হবে, এই ফিচারের লেন্থের সমান। সো এখানে দেখো আমি কি করছি, তোমার যেহেতু আমার এক্স আমি জানি যে 1 ডিমেনশনাল অ্যারে, ওটা জাস্ট শেপটা হচ্ছে np.1s এর মধ্যে পার করে দিছি, অ্যান্ড আমাকে এটার মধ্যে হচ্ছে অনেকগুলি 1-এর অ্যারে দিয়ে দিচ্ছে। np.1s তোমাকে বেসিক্যালি 1-এর একটা অ্যারে রিটার্ন করে। এই 1-এর অ্যারেগুলিকে আমি হচ্ছে কলাম স্ট্যাক করছি। কলাম স্ট্যাক মানে এখানে যে কলামগুলি আছে সেটা জাস্ট ডান পাশে আরেকটা কলাম বসা দিবে। এখন এখানে x.shape রান দেওয়া হয়েছে, তুমি রান এখানে দেখতে পারো যে 50,2 দিচ্ছে। 50,2 কেন দিচ্ছে, কারণ তোমার x হচ্ছে শুধু সিঙ্গেল ভেরিয়েবল ছিল, ওই সিঙ্গেল ভেরিয়েবল আগে অকুপাই করতো 50,1 একটা ম্যাট্রিক্স, এখন যেহেতু আরেকটা ওয়ান্স অ্যারে অ্যাড করছো এটার সাথে কলাম স্ট্যাক করে, তাই 50,2 হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে এখন আমার সব কিছু রেডি, আমার ক্যাপিটাল এক্স আছে, আমার কাছে স্মল এক্স আছে, আমার কাছে হচ্ছে ওয়াই আছে, মানে ফাংশনের ভ্যালু আছে, সব কিছু রেডি। এখন আমি হচ্ছে ডাব্লিউটা বের করতে পারি। এখানে দেখো np.linearalgebra.pinv করা হয়েছে, মানে এটা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন না হয়েছে কিসের উপরে, তোমার এক্স ক্যাপিটাল এক্স এর উপর ট্রান্সপোজ নিয়ে এটার সাথে এক্স এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের উপরে ইনভার্স ফাংশনটা নেওয়া হয়েছে। এখানে সব কিছু কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই অ্যাড দিয়ে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বোঝায়। ওকে, ফর্মুলাটা তো মোরালেস ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা কী হইতেছে না হইতেছে। আচ্ছা, এখন একটু ক্যাভিয়েট হচ্ছে এই এনপি লিনিয়ার অ্যালজেব্রা পি ইনভার্স হচ্ছে সিউডো ইনভার্স বলা হয়, এটা তোমার প্রপার ইনভার্স না। সো সিউডো ইনভার্স হচ্ছে একটা নিউমেরিক্যাল টেকনিক যেটাতে তুমি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইনভার্স বের করতে পারো। এটা সেই সব ম্যাট্রিক্সের জন্য কাজ করবে যেসব ম্যাট্রিক্সের ইনভার্স হয় না। ওকে, সো সেফ থাকার জন্য জাস্ট ইউজ পি ইনভার্স, এক্সাক্ট ইনভার্স লাগবে না, নিউমেরিক্যাল হলেই হবে। এমনিতে সব কিছু নিউমেরিক্যাল, এখানে তুমি এক্সাক্ট ফিট পাবা না কখনো, সো জাস্ট ইউজ পি ইনভার্স। এটার ব্যাপারে আরও জানতে হলে এটা সমিতদার পড়ায় দিতে হবে, এটা আমি পারি না আসলে। ওকে, সো এখানে আমি ডাব্লিউটাকে প্রিন্ট করছি। ডাব্লিউটাকে দেখো, এখন ডাব্লিউটা দুইটা ভ্যালু স্টোর করতেছে। ডাব্লিউটার মধ্যে একটা ভ্যালু হচ্ছে 4.91 আর একটা ভ্যালু হচ্ছে 11.32। এই ভ্যালুগুলি কি রিপ্রেজেন্ট করে, স্লোপ আর বায়াস। আমার বায়াস অরিজিনাল বায়াস কত ছিল, 10 ছিল, কাছাকাছি গেছে, 11.3 কাছাকাছি গেছে, আর স্লোপ ছিল 5, 4.91 অনেক কাছাকাছি গেছে। ওকে, তো এখন হচ্ছে এটার জন্য আমি লাইনটা ড্র করি, আগের মতো করে লাইনটা ড্র করি। লাইনটা ড্র করার এখানে যে জিনিসটা লিখছি, যে কোডটা লিখছি, এটা তো বোঝা যায়। তোমার ডাব্লিউ থেকে যে জিরো ইন্ডেক্সটা সেটা হচ্ছে আমার স্লোপ ইন্ডিকেট করতেছে, তো ওই স্লোপের সাথে আমি এক্সকে মাল্টিপ্লাই করতেছি। আর আমার ডাব্লিউ যে 1 ইন্ডেক্সের যে জিনিসটা বসে আছে সেটা হচ্ছে আমার বায়াস বা ইন্টারসেপ্ট, ওটাকে আমি জাস্ট প্লাস করে দিতেছি। ওকে, আচ্ছা, আরেকবার রান দিয়ে রাখি, যেহেতু নতুন জিনিসপাতি আসছে।
ওকে, সব কিছু বাকি কোড হচ্ছে খুব একটা আহামরি না, ইউ ক্যান জাস্ট রিড থ্রু দ্যাট, ওটা তোমরা এমনি বুঝে নিবা। এখানে এখন দেখো যে আগে যে লাইনটা এখান থেকে শুরু হয়ে এরকম করে ধরা ট্রাই করছিল, সেই লাইনটা এখন ভালো মতো ফিট করছে, অ্যাকচুয়ালি কাছাকাছি আসছে। আরে -2 থেকে না, ওটা ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমি ওই যে নর্মাল নয়েজ অ্যাড করছি, তো ওই এক্সের সাথে নয়েজ অ্যাড করছি, ওই কারণে হচ্ছে এটা ডানে বামে শিফট হবে প্রত্যেক রানের সাথে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আরএমএসি উপরে চলে গেছে, বাট তোমরা একটু উপরে উঠে দেখো আরএমএসির ভ্যালু হচ্ছে 2 এর ঘরে নেমে গেছে। আগে কত ছিল? 6 ছিল। সো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। বুঝা গেছে এটা? আচ্ছা, নতুন যেবার রান দিলাম সেবার 9 আসছে, 9.8 এর মতো আসছে। 10-এর এগেন্স্টে 9.8 ইজ ভেরি গুড। আগের বার রান দিয়ে হচ্ছে 11 পাইছিলাম, বাট ওটা তো বারবার নয়েজের জন্য ডিপেন্ড করবে। ওকে, লেটস গো ফর হায়ার ডিমেনশনস। হায়ার ডিমেনশনে আমাদের যখন স্ট্রেট লাইনের ইকুয়েশন থাকে তখন প্রত্যেকটা এক্স ফিচারের সাথে একটা করে স্লোপ আসে। আমি এখানে 3টা ফিচারের জন্য ডিফাইন করছি, সো এটা হচ্ছে মোরালেস ফর্মুলা। এটাকে তুমি ম্যাট্রিক্স ফর্মুলা লিখতে পারো। আপাতত ইজি রাখার জন্য এইভাবে বলি জিনিসটাকে, ঠিক আছে? সো তোমার হচ্ছে x1 এর এগেন্স্টে একটা স্লোপ আসবে, যেটাকে আমরা w1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। x2 এর এগেন্স্টে একটা স্লোপ আসবে, w2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। x3 এর এগেন্স্টে একটা স্লোপ আসবে, w3, অ্যান্ড b হচ্ছে ব্যাস। মানে সিম্পল ফর্মুলেশন, এটা স্ট্রেট লাইন দিবে, বাট তোমার হচ্ছে এখন এটা 3D x ফিচারের উপরে হচ্ছে আরেকটা y ফিচারে তোমাকে রিটার্ন দেবে। এটা ভিজুয়ালাইজ করা সম্ভব না আমাদের পক্ষে, 4D ডেটা আর কি বেসিক্যালি। সো আমরা ভিজুয়ালাইজ করবো না, আরএমএসি দিয়ে হচ্ছে ডিসাইড করবো কতটুকু ভালো হচ্ছে। তো বলো, ইন্টারসেপ্ট। সো এখানে হচ্ছে আমি জিনিসটা ডিফাইন করছি কেমনে, x1, x2, x3 প্রথমে আমি ডিফাইন করে নিছি। সবগুলি ডিফারেন্ট রেঞ্জের মধ্যে নিছি। ডিফারেন্ট রেঞ্জের মধ্যে নিলেও হচ্ছে একটা সমস্যা হয় মাঝে মধ্যে, যে তুমি যদি হচ্ছে মনে করো সেম ডিস্টেন্স মেনটেন করতেছো সবগুলির মধ্যে, অ্যান্ড এন ভ্যালু হচ্ছে সবখানে সেম, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার একটা এক্স ম্যাট্রিক্স আসবে, একটা এক্স ম্যাট্রিক্স আসবে যেখানে x1, x2, x3 এরকম থাকবে। অ্যান্ড এখানে যে ডেটা পয়েন্টগুলি থাকবে সেটার হচ্ছে লিনিয়ার মাল্টিপল এখানে চলে আসবে, এটার লিনিয়ার মাল্টিপল এখানে চলে আসবে। অ্যান্ড এরকম যদি হয়, তুমি যদি ওই যে পি ইনভার্স না করে ডাইরেক্ট ইনভার্স নিতে যাও, তোমাকে এরর রিটার্ন দেবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা ক্লাসে দেখাইছিলাম না যে এই কলামগুলি হচ্ছে ইয়ে হতে পারবে না একটার উপর। আচ্ছা আচ্ছা, ইনভার্স নেওয়ার সময় হচ্ছে আমরা কিছু ক্রাইটেরিয়া ফলো করি। ফার্স্ট অফ অল, এইটার উপরে ইনভার্স নেওয়া হয় আমাদের প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে। এই জিনিসটার উপর ইনভার্স কেন নেওয়া হয়, এখন এটা হচ্ছে কোশ্চেন হওয়া উচিত। কারণ আমি খুব সহজ ফ্রেমিংয়ে দেখো, তোমার a ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই, এরকম একটা ফ্রেমিং থাকলে তোমার তো এটা এনশিওর করা উচিত, মানে এটা তো ডাইরেক্ট বের হয়ে যাওয়া উচিত, তাই না? এভাবে এটা আমার ফর্মুলেট করে ফেলা উচিত। তো আমরা এত প্যারা নিয়ে কেন এভাবে ফর্মুলেট করি জিনিসটাকে? তো আমরা এখানে ফর্মুলেট করি কেমনে? আমি মানে খুবই রুডিমেন্টারি একটা জিনিস, যেটা হয়তো বা খুব অ্যাকিউরেটও না, বাট আমি দেখাই জিনিসটাকে। সো আমি প্রথমে দুই সাইডকে এ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এরপরে এই জিনিসটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু A ট্রান্সপোজ A ইনভার্স A ট্রান্সপোজ Y। এখন সবার এখানে প্রশ্ন হওয়া উচিত যে আমি যদি এটা ডাইরেক্ট করতে পারতাম, এটা কেন করছি? এখানে তো আমি একটা স্টেপ হুদাই এক্সট্রা করছি না, দেখে মনে হচ্ছে যে আমি A ট্রান্সপোজ হুদাই নিয়ে আসছি জিনিসটার মধ্যে। কেন আনছি? না, অলওয়েজ ইনভার্টিবল হবে না, ওটার মধ্যেও ক্রাইটেরিয়া আছে। বাট তোমার কে ডাইমেনশনের একটা ইস্যু। ফার্স্ট অফ অল, তোমার এই যে এ ম্যাট্রিক্সটা, এটার কোনো এনশিওরিটি নেই যেটা স্কোয়ার হবে, কিন্তু তোমার এ ট্রান্সপোজ ইন্টু এ এটা স্কোয়ার হবে।
এটা তোমার প্রথম ইস্যু, এটা আমরা সলভ করি এইভাবে। আর তারপরেটা হচ্ছে এখানে এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা ইনভার্সিবল শুধু তখন হবে যদি এর প্রত্যেকটা কলাম ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝাচ্ছি যে তোমার এটা মনে করো এর কলামটা, এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ডিমেনশন মনে করো 100 × 3। ফার্স্ট অফ অল স্কোয়ার ম্যাট্রিক্স না, তুমি ডাইরেক্ট ইনভার্ট করতে পারবে না, তোমার এই ফর্মেটে এনে তারপরে ইনভার্ট করতে হবে, অতটুকু বুঝলাম। বাট তোমার এটাকে ইনভার্টেবল করার জন্য, এটাকে ইনভার্স নেওয়ার জন্য ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার এ যে ম্যাট্রিক্সটা আছে সেখানে যে এই কলামটা আছে, এই কলামকে তুমি যদি কোনো ইন্টিজার মাল্টিপল করে এই কলামটা বের করতে পারো তাহলে তুমি আর এটাকে ইনভার্ট করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ডেন্ট হয়ে গেল আর কি, একটা কলাম আর একটা কলামের উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে গেল, র্যাঙ্ক কমে গেল আর কি বলে বেসিক্যালি। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন কমে গেছে জিনিসটার মধ্যে, ইনভার্ট করা যায় না। সো দুইটা ক্রাইটেরিয়া, ফার্স্টে হচ্ছে তুমি ডাইরেক্ট একে ইনভার্ট করতে পারবে না দেখে তুমি অনেক কাহিনী করে এভাবে করো। সেকেন্ড ক্রাইটেরিয়া এই যে এ ট্রান্সপোজ এ, এই জিনিসটাও ইনভার্টেবল হওয়ার জন্য তোমার এখানে একটা একে অ্যাপ্রোচ করতে হবে, দেখতে হবে ভিতরে কলামগুলি কীরকম, ভিতরে কলামগুলি যদি সবগুলি ইন্ডিপেন্ডেন্ট থাকে বা এটা যদি ফুল র্যাঙ্ক হয় তখন হচ্ছে তুমি এই পুরা ম্যাট্রিক্সটাকে ইনভার্ট করতে পারবা। তো দুইটা ক্রাইটেরিয়া, এই কারণে এই ফর্মুলেশনটা আমরা এত কাহিনী করে করি এই কারণেই। আর ওখানে যে পি ইনভার্স বলতেছিলাম না, সিউডো ইনভার্স নেই, যাতে হচ্ছে এটা যদি ফুল র্যাঙ্ক নাও হয় তাও যাতে একটা সিউডো ইনভার্স বের করে দিতে পারে, নিউমেরিক্যাল ইনভার্স বের করে দিতে পারে। ওকে, সিউডো ইনভার্সের শুধু এখানে এটাই করে তোমার ম্যাট্রিক্স বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত ম্যাট্রিক্স বাদ দিতে থাকে ততক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মানে ফুল র্যাঙ্ক না, সরি কলাম বাদ দিতে থাকে ততক্ষণ পর্যন্ত ফুল র্যাঙ্ক না হয়, তারপর কিছুটা বোঝা গেছে জিনিসটা? কনফিউশন আছে বা একবার বুঝাতে হবে? হ্যাঁ, আমি পি ইনভার্সে সুইচ করছি কেন? হোয়াট ডু ইউ থিঙ্ক আমি পি ইনভার্সে সুইচ করছি? প্রথমে যখন নোটবুকটা বানাইছি আমি ডট ইন দিয়ে বানাইছিলাম, পরে আমি পি ইনভার্সে সুইচ করছি কারণ হ্যাঁ এমন কেস আসতে পারে যখন হচ্ছে তুমি ইনভার্ট করতে পারবে না, তখন হচ্ছে সিউডো ইনভার্স নিতে হয়। ওটার আরেকটা রিজন, আমি এক্সের সাথে কেন র্যান্ডম নয়েজ যোগ করছি এটা আরেকটা রিজন, কারণ র্যান্ডম নয়েজ যোগ করলে এইটার সাথে এটা ডিপেন্ডেন্সি চলে যায়, কারণ তুমি র্যান্ডমলি এটাকে চেঞ্জ করে নিতেছো, তুমি আর লিনিয়ার রিলেশনশিপ তৈরি করতে পারবে না, এই কারণে এখানে র্যান্ডম নয়েজ যোগ করছি। তো ফার্স্টে আমি হচ্ছে এখানে 0 থেকে 10 রাখছিলাম, -5 থেকে +5 রাখছিলাম, 15 থেকে 25 রাখছিলাম, সবগুলির মধ্যে সেম ডিস্টেন্স, সবগুলিকে ইউনিফর্মলি ভাগ করতেছে, তাহলে সবগুলি হচ্ছে একটার উপর একটা ডিপেন্ডেন্ট, র্যাঙ্ক কমে গেছে। এই কারণে আমি যখন ইনফ্রাম দিছি তখন আমাকে এরর দিছে, পরে আমি পিন দিলাম, পিন দেওয়ার পরে হচ্ছে কাজ করলো, তারপর আমার মাথায় আসলো আচ্ছা এটার জন্য হচ্ছে সমস্যা হয়েছে, তখন আমি এখানে র্যান্ডম নয়েজ অ্যাড করছি, যেহেতু আমি এখানে র্যান্ডম নয়েজ অ্যাড করছি আমি উপরে সবগুলোতে র্যান্ডম নয়েজ অ্যাড করে দিচ্ছি। ওকে, সো x1 x2 x3 কীভাবে বের করলাম? র্যান্ডমলি বের করলাম, এটা আমি ডেটা তৈরি করতেছি, আমি র্যান্ডমলি বের করলাম, সাথে এখানে নয়েজ অ্যাড করে দিছি। কেন নয়েজ অ্যাড করছি যে একটু ইনডেপথ বুঝাইলাম যে কেন র্যান্ডম নয়েজ অ্যাড করছি। এখন আমি W1 W2 W3 আর B হচ্ছে আমার ডিফাইন করে নিতে হবে, নিজে থেকে ডিফাইন করে নিতে হবে। সো আমি এখানে কয়েকটা ভ্যালু, আরবিটারি ভ্যালু ডিফাইন করে নিলাম, নিয়ে আমি প্রত্যেকটার জন্য ওয়াই ভ্যালুগুলি বের করলাম। কীভাবে বের করলাম? জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করে বের করলাম। অ্যান্ড এই ফর্মুলার সাথে লাস্ট টাইম এটা আরেকটা নয়েজ অ্যাড করে দিলাম, কারণ আমি চাই না যে আমার পয়েন্টগুলি একদম লাইনের উপরে হুবহু আসুক, যাতে এদিক ওদিক থাকে। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমার ডেটা ফর্মুলেশন, ডেটা আমি তৈরি করছি। এখন এই ডেটার উপর আমি ফিট করবো জিনিসপাতি। তো ফিট করার জন্য আমার প্রথম কাজ কি, ওই যে আবার 1 স্ট্যাক করতে হবে, কলাম স্ট্যাক করতে হবে। কলাম স্ট্যাক করলাম, ক্যাপিটাল এক্স তৈরি করলাম, করে ফর্মুলায় বসালাম, ডাব্লিউটা বের করলাম। এখানে তুমি ডাব্লিউ ভ্যালুগুলি দেখতে পাচ্ছ, এখানে তুমি ডাব্লিউ ভ্যালুগুলি দেখতে পাচ্ছ। সো ডাব্লিউ এর প্রথম ইন্ডেক্সটা তোমার W1 এর করেসপন্ডিং, সেকেন্ড ইন্ডেক্সটা W2 এর, থার্ডটা হচ্ছে W3 এর, আর লাস্টেরটা হচ্ছে বায়াসের। একটু মিলায় দেখো যে আমার এখানে W1 ছিল 1, আমার পেরিটেড W1 এর ভ্যালু কত? 1.1। W2 ছিল -0.5, পেরিটেড কত? -0.4। W3 3 ছিল, এখানে অলমোস্ট 3। B50 ছিল, এখানে হচ্ছে তোমার 47 আসে।
এটা হচ্ছে 47, মানে ক্লোজ ইনাফ। এখন এটা সাধারণত মেনটেন হবে যদি হচ্ছে তোমার ওই x1 x2 x3 এগুলি হচ্ছে তোমার কোরিলেশন না থাকে। কোরিলেশন থাকলে আবার এই ওয়েটগুলি নষ্ট হয়ে যেতে পারে। বুঝা গেছে এমনিতে? আরএমএসি দেখো, আরএমএসি স্টিল ম্যানেজেবল, 3.3 এর কাছাকাছি আসছে, ইটস গুড। মানে আমি এখন অনেকগুলি ফিচার আনছি, আমার কিন্তু আরএমএসি বাড়ার কথা স্বাভাবিকভাবে, আরএমএসি অত বাড়েও নেই। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন রিয়েল ডেটা সেট। রিয়েল ডেটা সেটের উপর আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন করব। আমাদের সেম ফর্মুলাতে আমরা লিনিয়ার রিগ্রেশন করব। সেটা হচ্ছে বস্টন হাউস প্রাইসের ডেটা। এই ডেটাটা একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু সবাই এটা ইউজ করে আর কি, শিখে মোরলেস। সো এখানে কিছু কিছু মেট্রিক আছে, কিছু কিছু মেট্রিকের অ্যাগেন্সটে কিছু কিছু ভ্যালু আছে, সেটার উপরে ডিপেন্ড করে তোমার এখানে মিডিয়ান ভ্যালু কত, তোমার হাউসের মিডিয়ান ভ্যালু কত সেটা দেখাচ্ছে বস্টন এরিয়াতে। ওকে, তো এখানে কি ভ্যালু, হাউসের ভ্যালু, প্রপার্টি ভ্যালু, হ্যাঁ প্রপার্টি ভ্যালু। সো একটা এরিয়ার ডিফারেন্ট মেট্রিক নিতেছে, নিয়ে সেটার অ্যাগেনস্টে হচ্ছে তোমার ওখানে হাউসের মিডিয়ান ভ্যালু দেখাচ্ছে। সো প্রথম যেটা আছে CRIM, এটা হচ্ছে ক্রাইম ইন্ডেক্স, ক্রাইম কত বেশি, এটা যত বেশি ক্রাইম তত বেশি এরিয়ায়। সো আমরা কাইন্ড অফ নিজে থেকে বুঝতে পারতেছি যেখানে ক্রাইম বেশি থাকবে সেখানে হচ্ছে আমার হাউসের ভ্যালু কম থাকবে। তারপর আমি এখানে চোখে দেখতেছি না, আমি একটু ওখানে যাই। আচ্ছা, তারপরটা হচ্ছে ZN। এখানে নিচে দেওয়া আছে, কোনটা কি বুঝায় আমার এক্সাক্ট মুখস্থ নাই, সেখান থেকে আমরা দেখে নিই। ZN হচ্ছে প্রপোর্শন অফ রেসিডেন্সিয়াল ল্যান্ড জোন ফর লটস অফ 25,000 স্কোয়ার ফিট। আচ্ছা, মানে বোঝাচ্ছে যে 25,000 স্কোয়ার ফিটের উপরে কতগুলি আর কি রেসিডেন্সিয়াল জোন আছে, এটা একটা প্রপোর্শন দিতেছে। তো 25,000 স্কোয়ার ফিট হচ্ছে একটু বড়, তোমার ওই ল্যান্ডের এরিয়াটা অনেক বড়। তো ওটার উপর যদি কোনো প্রপার্টি থাকে, একটা এরিয়ার মধ্যে যদি এরকম প্রপার্টি খুব বেশি থাকে যেগুলো অনেক বড় বড় সাইজে, তাহলে ওখানে হচ্ছে প্রপার্টির দাম বেশি হবে। ওকে, তারপরে হচ্ছে ইন্ডাস একটা দিছে, এটা হচ্ছে বোঝাচ্ছে যে এখানে কতগুলি বিজনেস আছে, রিটেল বিজনেস আছে সেটা বোঝাচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, কারণ মোরলেস সব লোকালিটিতেই হচ্ছে কিছু না কিছু বিজনেস থাকে। তারপরে হচ্ছে আরেকটা দিছে CHAS, এটা হচ্ছে বস্টন এরিয়া একটা রিভার আছে, চার্লস রিভার, ওটা ডামি ভেরিয়েবল। সো তুমি যদি রিভারের কাছে থাকো তাহলে 1 দিবে, রিভারের কাছে না থাকলে 0 দিবে, এরকম। তারপর কে করে দেখতে হবে, আমরা মডেল রান দিয়ে বুঝবো যে আসলে কতটুকু আছে, ডিপেন্ডেন্সি আছে না আছে। তো লিনিয়ার রিগ্রেশন ইট গোস বিয়ন্ড তোমার খালি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, এটা দিয়ে আমরা কাজ করা যায়। আচ্ছা, এরপর নক্স হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড কতটুকু প্রেজেন্ট এয়ারের মধ্যে সেটা বোঝাচ্ছে। এখন নক্সের সাথে মোরলেস সব পলিউশন হচ্ছে কোরিলেটেড থাকে। সো নক্স বেশি থাকলে বাকি পলিউশনও বেশি, নক্স কম থাকলে বাকি পলিউশন কম। সো যেখানে পলিউশন বেশি সেখানে প্রাইসেস কম হবে, যেখানে পলিউশন কম সেখানে প্রাইসেস বেশি হবে। অ্যান্ড so on and so forth আগাইতেছে। তোমার কিছু কিছু আছে যেগুলি খুব ব্যাটার করবে না, যেরকম RM, রুম নাম্বার। একটা বিল্ডিং আমাদের রুম নাম্বার কত বেশি এটাতে খুব একটা ম্যাটার করবে না, কারণ রুম নাম্বার কম থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা, ওখানে রিলেশনশিপটা খুব একটা লিনিয়ার হবে না। তারপর এইজ, একটা প্রপার্টির এইজ, কিছু কিছু প্রপার্টি আছে যেগুলি অ্যান্টিক হয়ে যায় অনেক বেশি বয়স হওয়ার জন্য, তখন ওগুলি দাম বাড়ে, আর বাকিগুলি হয়তো বা দামটা তো বাড়বে না। তো এইভাবে আগাইতেছে। এখন লাস্টে একটা ইন্ডেক্স আছে, যেই ইন্ডেক্সটার জন্য হচ্ছে এই ডেটা সেটটা খুব কন্ট্রোভার্সিয়াল। এটাকে মোরলেস সব রিপোজিটরি থেকে কিক মেরে দেওয়া হয়েছে এই একটা প্রপার্টির জন্য। সেটা হচ্ছে যে বি একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে রিপোর্ট করে যে ওই এরিয়ায় ব্ল্যাক পপুলেশন কত ছিল। সো ব্ল্যাক পপুলেশন বেশি থাকলে ওরা কী করতো, এখানে প্রপার্টির দাম হচ্ছে আর্টিফিশিয়ালি জ্যাক আপ করে দিত, জ্যাক আপ করতো যাতে হচ্ছে এখানে ব্ল্যাক পপুলেশন না ঢুকতে পারে। এই কারণে এটাকে কিক করে দিচ্ছে বেশিরভাগ রিপোজিটরি থেকে। এটা নিয়ে এখন কেউ কাজ করে না, এটা নিয়ে কোনো পেপার পাবলিশ হবে না। ওটা তো রান দিয়ে দেখতে হবে, ওটা তো তুমি বলতে পারো না এভাবে। অলসো তুমি এখন যে ইউটিউবে যাইতেছো এটা বলার পরে
স্ট্যাটিস্টিক্স কি রেসিস্ট নাকি এটা নিয়ে তো তুমি হচ্ছে ডিবেট করতেই পারো। স্ট্যাটিস্টিক্স তো আর রেসিস্ট হয় না, ওটা মানুষজন রেসিস্ট আর স্ট্যাটিস্টিক্স ওটাকে রিপোর্ট করে, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স হচ্ছে তোমার খালি ডেটা দিতেছে, আমরা যারা হচ্ছে ডেটা নিয়ে কাজ করি আমাদের তো যায় আসে না মানুষ কী করতেছে না করতেছে, আমাদের কাছে ডেটাই সব। তো ডেটা যদি একটা কথা বলে তাহলে হয়তো বা ওখানে মানুষজনের রেসিস্ট ছিল। আচ্ছা, তো এখানে কীভাবে প্রিপেয়ার করা হয়েছে না করা হয়েছে এটা মেজর তোমাদের মাথা ব্যথা না, এটার মধ্যে হচ্ছে আমরা ট্রেন করবো জিনিসটা। সো পুরাটার মধ্যে ট্রেন করলাম। কেউ এমএল করে থাকলে তোমরা জানো যে পুরাটার উপর ট্রেন করা উচিত না, ট্রেন আর টেস্ট সেটে ভাগ করা উচিত, বাট হচ্ছে আমরা এখানে পুরাটার উপর ট্রেন করলাম, করে আমি RMSE পাইলাম 4.67, নট ব্যাড। 13টা ফিচার আছে নাকি 12টা ফিচার আছে তার আগে কিন্তু খুব খারাপ না। আচ্ছা, এখন লিনিয়ার রিগ্রেশনতে কী করা যায় সেটা হচ্ছে তুমি নিচে দেখতে পারো, সবগুলি ওয়েটের ভ্যালু তুমি নিচে দেখতে পারতেছো, এখানে রান দেওয়ার পরে সবগুলি ওয়েটের ভ্যালু দেখতে পারতেছো। সো এখান থেকে আমরা কিছু কিছু ভ্যালু দেখি। CRIM কোএফিসিয়েন্ট হচ্ছে -9.6, মানে মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে ক্রাইম যত বাড়বে তুমি যে প্রেডিক্টেড ভ্যালুটা করছো সেটা তত কমবে, অ্যান্ড ওয়েট যত বেশি ওইটার অত তাড়াতাড়ি স্কেল হবে, মানে ক্রাইম অল্প বাড়লেও হচ্ছে, মানে ক্রাইম যদি 1 ইউনিটও বাড়ে তোমার হচ্ছে মিডিয়ান ভ্যালু হচ্ছে 9 টাইমস কমে যায়। তারপরে তোমার ZN কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার জমি কত বড় জমির উপর বানানো, তো বেশি বড় জায়গায় বানালে হচ্ছে তোমার প্রাইস বাড়বে, সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশন দেখতেছো। কিছু কিছু খুব একটা ইম্প্যাক্ট নেই, যেরকম ইন্দাস কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে বোঝায় যে কতগুলি রিটেল শপ আছে, এটার খুব একটা ইম্প্যাক্ট নেই। এখন নিচেগুলি তুমি পড়ে দেখতে পারো, এখানে ইন্টারপ্রেটেবল কোর্সে সবগুলি বলা আছে, ডিসকাস করা আছে। এই যে বি কোএফিসিয়েন্ট আমি যেটা বলছিলাম ওটা হচ্ছে 3.69 পায় বসে আছে, কারণ ওটা আসলে সে সময় রেসিস্ট ছিল বস্টন। কে এভারেজ নাম্বার অফ কোন RM হচ্ছে এভারেজ নাম্বার রুমস, RM কত দিচ্ছে 19 দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে তো ইম্পর্টেন্ট। স্ট্রংগেস্ট ফিচার, ও আচ্ছা, মেক সেন্স, আমি ভুলে গেছিলাম, আমি লিখছি বাট আমি নিজেই ভুলে গেছি। 428 জিনিসপাতি 428 থেকে নিয়ে এসেছি ডাইরেক্ট ফুল করে। আচ্ছা, এখানে হচ্ছে RMটা একটা ইস্যু আছে, এটা হচ্ছে তোমার এক্স্যাক্ট ইনফরমেশন দিতেছে না তোমাকে, এটা একটা শেয়ার্ড ইনফরমেশন দিতেছে। RM রুম সাইজ, যেটা রুম সাইজ হচ্ছে তো কেউ আর এমন করবে না যে এতটুকু একটা বাসা নিল এটার মধ্যে হচ্ছে ওই কিছু রিল আছে না যে কি বোল্টের স্টিল ফ্রেম বসায়, ওইরকম তো আর কেউ করে এতটুকু রুম বানাবে না, হয়তো বা প্রপার রুমই রাখবে। তাহলে যেই বাসায় রুম বেশি সেই বাসায় আরেকটা কি বেশি হইতে হবে, এরিয়া বেশি হতে হবে। তো এরিয়ার এগেনস্টে আমাদের এখানে ZN কোএফিসিয়েন্টে কোনটা জানি আছে না, একটা কোএফিসিয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের বলে যে রুম মানে এরিয়া কত বড় জায়গার মধ্যে বানাইছে। সো এটা হচ্ছে ওই জিনিসের ইনফরমেশন আরেকবার দিতেছে। অ্যান্ড তোমরা যদি কখনো এক্সপ্লেনেবল AI পড়ো, ওখানে যে দেখবা যে যখন এরকম কোরিলেশন থাকে তখন হচ্ছে উল্টাপাল্টা করে, তোমার ওয়েট যেটা থাকা উচিত না সেটাও বেশি ওয়েট পেয়ে যায়, কারণ এটা অন্য কোনোটার সিউডো হিসাবে কাজ করতেছে। সো লিনিয়ার রিগ্রেশন ইজ কাইন্ড অফ কুল, তুমি অনেক কিছুই করতে পারো এটাতে। এখন হ্যাঁ, এটা খুব কমপ্লেক্স ডেটার উপর কাজ করবে না, অবভিয়াসলি কাজ করলে খুব ভালো হতো, তাহলে সব কিছু আমাদের ইন্টারপ্রেটেবল থাকতো, যেহেতু থাকে না তাই হচ্ছে আমরা ML হচ্ছে এক্সপ্লেনেবল আলাদা একটা ডোমেন বানায় রাখছি। 1978 ওদের সিভিল ওয়ার হয়েছিল কবে? সিভিল ওয়ারের পরে এই অবস্থা ছিল? ও, কারণ তো তোমার আপনার হচ্ছে যে ইয়ে কিং এর অফিসিয়াল ওই যে কিং আর ম্যালকমের মতো মানুষজনের পরে রাইজ, মেবি ওই কারণে।
Many people might even argue যে racial segregation এখন তো সেগ্রিগেশন অন্য ফ্রন্টে, বাট উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। ওকে, বুঝে গেছে এই পর্যন্ত? স্যার এখন বাংলাদেশে আর যেটা কিছু যেটা বলবা দেশ মনে রাখবো, এটা ইউটিউবে যাচ্ছে। ভাই এটা আপলোড দিয়েন না, বুঝছেন? এটা হচ্ছে ড্রাইভে দিয়ে ওদেরকে দিয়ে দিয়েন, এটা পরের বারে ভালো মতো পরে হচ্ছে আপলোড দেওয়া যাবে। we are just interpreting that. আমরা তো কোনো জাজমেন্ট করছি না, আমরা খালি এটা কি বলছি না বলছি সেটা দেখি। আচ্ছা, রেগুলারাইজেশন নিয়ে তো তোমরা জানো কিছুটা যদি তোমরা এমএল পড়ে থাকো। সো রেগুলারাইজ লিস্ট স্কোয়ারস বলতে একটা জিনিস আছে যেটা ওই রেগুলারাইজেশনেরই তোমার ম্যাথমেটিক্যাল কনসেপশন। সো আমরা হচ্ছে এতক্ষণ যেই প্রবলেমগুলি সলভ করছি সবগুলি একটা অপটিমাইজেশন ফাংশনের উপর সলভ করছি। আমরা মিনিমাইজ করার ট্রাই করছি, আমাদের হচ্ছে ওয়েটগুলি সাপেক্ষে মিনিমাইজ করার ট্রাই করছি এই জিনিসটাকে। এফ অফ এক্স মাইনাস কি জিনিস ছিল, এক্স ইন্টু ডাব্লিউ ছিল, এক্স ইন্টু ডাব্লিউ ছিল না? ওকে, সো এই জিনিসটাকে হচ্ছে মিনিমাইজ করার ট্রাই করছি। এখন অনেক সময় হয় কি যে ডেটাটা এমন থাকে যে তোমার কাছে ইনকমপ্লিট স্যাম্পল আছে, মানে আমার ট্রেন আর টেস্টের একটা ব্যাপার আছে আমাদের এমএলএ, যে ট্রেন সেটটা হচ্ছে তুমি যে ডেটা কালেক্ট করো, যে ডেটা কালেক্ট করে তুমি মডেল রেডি করো ওটার উপরে, আর টেস্ট সেটটা হচ্ছে তুমি যখন ডিপ্লয় করো তারপর যে ডেটা পাও সেটা হচ্ছে টেস্ট সেট। এখন তোমার ট্রেন সেট হচ্ছে বায়াস থাকতেই পারে, মনে করো তোমার ডেটা হচ্ছে স্টেশনারি না মানে হচ্ছে এটা ওভার দ্য টাইম হচ্ছে চেঞ্জ হইতেছে, তাহলে হচ্ছে তুমি 1 বছর আগে যে ডেটা কালেক্ট করছো সেটা হচ্ছে 1 বছর পরে ইনট্যাক্ট থাকবে না, কিছুটা চেঞ্জ আসবে। তাই তুমি কখনোই চাবা না যে তোমার কালেক্টেড ডেটার উপর এটা খুব বেশি ফিট করা যাক, মানে তখন এটাকে আমরা বলি যে বায়াসড নেটওয়ার্ক বা বায়াসড মডেল, মানে সে হচ্ছে তোমার ট্রেন ডেটার উপর বেশি ভালো পারফর্ম করে কিন্তু টেস্ট ডেটার উপর আন্ডারওয়েলমিং। সো এই কারণে আমরা একটা পেনাল্টি নিয়ে আসি এটার সাথে। পেনাল্টিটা আমরা অ্যাড করি ডাব্লিউর উপরে। সো আমরা এখানে এতটুকু মিনিমাইজ না করে আমরা এই অ্যাডিশনাল একটা টার্ম আনি, সেটা হচ্ছে এরকম লাগে দেখতে। সো আই ডোন্ট নো এখান থেকে দেখা যাচ্ছে নাকি, বাট এটা হচ্ছে তোমার আর কি নতুন যে জিনিসটা, নতুন যে পেনাল্টি টার্মটা। সো এখন মিনিমাইজেশনে হবে কি, এটা কমানো ট্রাই করবে কিন্তু ডাব্লিউটাকে ছোট রাখতে হবে এর জন্য। আচ্ছা, এখন এখানে পিগুলি কি? পিগুলি হচ্ছে বেসিক্যালি পি নর্ম বোঝায়, তুমি যে কোনো নর্মের এগেন্সট নিতে পারো। সবচেয়ে পপুলার হচ্ছে 1 আর 2। 1 হচ্ছে L1 রেগুলেশন বলে, 2 হচ্ছে L2 রেগুলেশন বলে। এখন 1টা আমি ডিরাইভ করবো না, 2 দিয়ে আমরা কাজ করবো আপাতত। সো লেটস সে আমরা হচ্ছে এটাতে কাজ করি। আচ্ছা, এখানে ডিটা হচ্ছে মোরলেস এমএল লিঙ্গতে খুব একটা আসে না। ডিটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন, যে কোনো ট্রান্সফরমেশন ডাব্লিউর উপর তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন করলে এই ডিটা আনতে হয়। আর এই ল্যামডাটা হচ্ছে রেগুলারেশন ফ্যাক্টর, মানে তুমি কতটুকু রেগুলারেশন চাচ্ছ সেটা এই ল্যামডাটা ডিসাইড করে। তো ল্যামডা যদি বাড়ায় দাও তাহলে এই জিনিসটার ওয়েট বেড়ে যাবে, তখন মিনিমাইজেশন এটার উপর হবে, এটার উপর কম হবে। এটার ল্যামডার ভ্যালু যদি কমায় দাও তাহলে তখন এটার ওয়েট বেড়ে যাবে, তখন এটার উপর কম ইম্প্যাক্ট পড়বে, এটার উপর বেশি ইম্প্যাক্ট পড়বে। এভাবে তুমি একটা ব্যালেন্স তৈরি করতে পারো। সো এটার ডেরাইভেশনও একই রকম, কোনো তেমন পার্থক্য নেই। তুমি প্রথমে এটাকে এক্সপান্ড করবা, এটাকে এক্সপান্ড করে আগের মতো আমি জাস্ট বসায় দিচ্ছি, ফর্মুলা বসায় দিচ্ছি, ভাবি অনেক কী হইতেছে। এটাকে এক্সপান্ড করলে তুমি হচ্ছে এরকম একটা টার্ম পাও, ল্যামডা ডাব্লিউটি ডিটি ডি ডাব্লিউটি, এরকম একটা টার্ম পাও। তারপরে একইভাবে আগাবা, তুমি এখানে ওই যে গ্রেডিয়েন্ট নিয়ে নিবা, গ্রেডিয়েন্ট নিয়ে 0 সমান সেট করলে ইভেনচুয়ালি তুমি ডাব্লিউ ইকুয়াল টু এরকম একটা টার্মে এন্ড আপ করবা। এটাও দেখো একই রকমই, কিন্তু আগের মতোই। এখানে একটা ম্যাট্রিক্স আছে যেটাকে তুমি ইনভার্স করতেছো, মাল্টিপ্লাই করতেছো হচ্ছে তোমার এক্স অফ টি ইন্টু এফ অফ এক্স। এখানে একটা এক্সট্রা হোল ট্রান্সপোজ। এরকম স্টাইল করে কেন লিখছো এই পরের টার্মটা? আমি মেবি তাড়াহুড়া করতে যে রাত বাজে 3টা, তাই তাড়াহুড়া করতে যে এইভাবে রেখে দিয়েছিলাম। কে কোনটা? না ডায়াগোনাল ম্যাট্রিক্স না, যে কোনো রকম ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হবে। আমরা ক্লাসে আর কি ডায়াগোনাল কেসটা দেখাইছিলাম, যে সবচেয়ে সিম্পলেস্ট কেস হইলো আমি কোন ওয়েটকে কত পেনাল্টি করব সেটা দিয়ে দিলে। এটা বোঝা গেছে? আচ্ছা, এটার একটা কন্ডিশন আছে, এটা কখন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মিনিমা দিবে।
বাট ওই কন্ডিশনটা আমি ঠিক মতো বুঝি না, দুইটা নাল স্পেস নিয়ে দেখতে হয় যে দুইটা মিলে নাকি। এটা প্রবাবলি সেকেন্ড ডেরিভেটিভ বের করলে একটা আইডিয়া পাওয়া যাবে, বাট আমার কাছে মনে হয়েছে এটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে, তাই ওটার দিকে আর আগাই নেই। ওকে, সো টেস্ট কেস, এই ডেটা সেটটা আমি ইচ্ছা করে এভাবে প্রিপেয়ার করছি। আমার ট্রেন সেট হচ্ছে এরকম একটা স্লোপ দিয়ে যাচ্ছে, আর আমার টেস্ট সেট হচ্ছে একটু নিচের স্লোপ দিয়ে যাচ্ছে, ইচ্ছা করে তৈরি করা এভাবে। দেখো মেজরিটি ডেটা কিন্তু এখানে এক্সিস্ট করে, সো এটা রিয়েল লাইফ এরকম হইতেই পারে যে তুমি হচ্ছে মেজরিটি ট্রেন সেট এরকম পাইছো, বাট টেস্ট সেটটা এরকম আছে। ওকে, এটা ডিফারেন্ট স্লোপ দিয়ে তৈরি করা ডেটাটা। আমি যদি একটু উপরে উঠি, আমার একটার স্লোপ হচ্ছে 3 আর একটার স্লোপ হচ্ছে 2, তো ট্রেনের স্লোপ হচ্ছে 3 নেওয়া আর টেস্টের স্লোপ হচ্ছে 2 নেওয়া, এই কারণে ডেটার মধ্যে ডিফারেন্স আসছে। এখন আমি যদি এটার মধ্যে রেগুলার একটা লাইন ফিট করি, মানে আমি যেটা শিখছি লিনিয়ার রিগ্রেশন শিখছি, সেটা যদি আমি ফিট করি তাহলে আমি ব্লু লাইনটা পাই, যে ব্লু লাইনটা হচ্ছে আমার এটার সাথে মিলে না, এই রেডটার সাথে মিলে না, রেড এর সাথে। কেন মিলে না? কারণ হচ্ছে আমি রেগুলারেশন করিনি, অ্যান্ড এটা হচ্ছে হায়ার স্লোপে ফিট করছে, বাট আমার অরিজিনালি একটু লোয়ার স্লোপ লাগতো, মানে আমার ওয়েটের ভ্যালুগুলো একটু কম লাগতো, যেখানে আমার একটু বেশি চলে আসতো। তো আমি যদি রেগুলারাইজ করি এটাকে, তাহলে দেখো গ্রিন লাইনটা পাও তুমি, গ্রিন লাইনটা একটু বেটার ফিট হয়েছে। আর এটা এক্সেপশনাল কেস, এখানে আমি ইচ্ছা করে এটার স্লোপ বেশি নিছি। এটার যদি স্লোপ মানে তোমার টেস্টের স্লোপ যদি বেশি থাকতো, ট্রেনের স্লোপ যদি কম থাকতো, তাহলে কিন্তু উল্টা কাজ করতো জিনিসটা। বাট দেন অ্যাগেন রেগুলারেশন এত সিম্পল কেসে কাজ করানো হয় না জেনারেল কেসেসে। রেগুলারেশন হচ্ছে আমরা এমএলএ যেটা ইউজ করি, এটা নিউরাল নেটওয়ার্কে যে ইউজ করি, ওখানে ওয়েটেজ কম রাখি, ওখানে ওটা ভালো কাজ করে, ওখানে ফিটিংটা আরও বেটার বোঝা যায়। ঠিক আছে, এখানে তেমন বোঝা যাবে না, লিনিয়ার কেসে খুব হার্ড বোঝানো হয়। তো আমরা দেখি কিভাবে আমরা ট্রেন করছি, খুব একটা নাই, খুব একটা চেঞ্জ নাই। আমি এখানে খুব সিম্পল একটা কেস রাখছি, তোমার ডি এর যে ভ্যালুটা, এটা একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স রাখছি। ওকে, সো এখন এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের শেপ কত হবে সেটা একটু বিবেচনা করে দেখতে হবে। সো এখানে এই ডি এর যে শেপটা আসবে, এই শেপটা কত আসা উচিত, কিরকম আসা উচিত? তোমার এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। এখানে দেখো তো ডি এর যে শেপটা, ডিটা যদি আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে চাই, আমার তো একটা শেপ জানতে হবে এটার, এই শেপটা আমি কত সেট করব? এটা কি বেসিক্যালি এই টার্মটার উপর ডিপেন্ড করবে না? এই টার্মটার শেপের সমান এটা হতে হবে না? সো ওই অনুযায়ী করছি, বুঝছো? সো এখানে এক্স এটা হচ্ছে তোমার দেয়, এক্সকে আমি ডিফাইন করছি এম ইন্টু 2 দিয়ে ডিফাইন করছি এক্সকে, ক্যাপিটাল এক্সকে। আর তাহলে এক্স অফ টি যেটা আসবে সেটা আসবে হচ্ছে 2 ক্রস এম। তাহলে এক্স টি ইন্টু এক্স যদি তুমি করো, তাহলে তুমি পাবা 2 ক্রস 2। এই কারণে আমি ডিকে হচ্ছে I2 দিয়ে ডিফাইন করছি, মানে 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিফাইন করছি। ওকে, সো আনরেগুলারাইজড ওয়েটের ফর্মুলা আগের মতোই, কোনো চেঞ্জ নেই। রেগুলারাইজড ওয়েটের জন্য এখানে দেখো ভিতরে হচ্ছে যে এক্স ট্রেন ট্রান্সপোজ অ্যাট এক্স ট্রেন করা হয়েছে, প্লাস তোমার এখানে ল্যামডার একটা ভ্যালু নেওয়া হয়েছে, রেগুলারেশন ল্যামডা বলতেছে এখানে, ইন্টু তোমার হচ্ছে আমার যে ডি ম্যাট্রিক্সটা আছে ওটা হচ্ছে ট্রান্সপোজ ইন্টু নিজেরটা। আর সেখানে আর ল্যামডার ভ্যালু 350 নিছি, বিকজ ডি এত সিম্পল নিছি যে ও খুব হাই ভ্যালুতে হচ্ছে প্রপার ভ্যালু দিছে আমাকে, মানে প্রপার ফিটিং দিচ্ছে। জেনারেল কেসেসে হবে কি, তোমার ডেটাটা হচ্ছে নর্মালাইজ থাকবে, ডেটা যদি নর্মালাইজ থাকে তাহলে হচ্ছে এত বড় ভ্যালু নিতে হবে না। এখানে যেহেতু ডেটা নর্মালাইজ করি নেই, তাই আমার অনেক বড় ভ্যালু নিতে হচ্ছে। এমনিতেই বুঝে গেছে জিনিসটা, ওভারঅল কনসেপ্টটা কীভাবে করবো না করবো। সেখানে তুমি চেক করে দেখতে পারো যে RMSE হচ্ছে আনরেগুলার কেসে বেশি থাকে, রেগুলার কেসে কমে গেছে, যেটা আমি হচ্ছে এই কার্ভ থেকে দেখে বলতে পারতেছি মোরালাস। ওকে, এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বলো, নাহলে একদম লাস্ট টপিক। রেগুলারাইজড লিনিয়ার স্কোয়ারসে তোমার হচ্ছে নট লাইক যে তোমার সবসময় লিনিয়ার রিগ্রেশনের উপর রেগুলারেশন করতে হবে।
তুমি সেম ফর্মুলেশন ইউজ করে আরও কিছু কাজ করতে পারো। যেরকম এখানে তুমি একটা সিগন্যাল দেখতে পাচ্ছ, যে সিগন্যালটা রেড লাইন দিয়ে দেওয়া হয়েছে, বা সেটার সাথে আমি নয়েজ অ্যাড করছি, নয়েজ অ্যাড করে গ্রিন সিগন্যালটা পাইছি। এখন আমি বলতেছি যে আমি গ্রিন সিগন্যালটা চাই না, আমি এটাকে স্মুথ আউট করতে চাই। এটা RLS দিয়ে করা যায়। ওকে, তোমার জাস্ট ফর্মুলেশনটা এভাবে করতে হবে। সো এই ফর্মুলেশনটা আমরা কীভাবে করতে পারি, এখন এটা একটু কোয়েশ্চেন। এখানে আমার কাছে ওয়াই ভ্যালু অনেকগুলি দেওয়া আছে, যেগুলি হচ্ছে আমার নয়েজি ওয়াই ভ্যালুস। এগুলিকে আমি জাস্ট ডাইরেক্টলি ওয়াই বলি। এখান থেকে আমি কিছু প্রেডিকেটেড ওয়াই বের করতে যাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের স্মুথ, সেটাকে আমি ওয়াই হ্যাট বলি। তাহলে আমি আলটিমেটলি এখানে কি করার ট্রাই করতেছি, আমি দুইটা জিনিস করার ট্রাই করতেছি। একটা হচ্ছে আমি এখানে যে ওয়াই প্রেডিক্টেড ভ্যালুগুলি আছে, এগুলিকে মোরলেস ওয়াইয়ের কাছাকাছি রাখার ট্রাই করতেছি, কিন্তু আবার একটার পরে আরেকটার ভ্যালু যাতে একটু কাছাকাছি চলে আসে, এটা একটু ট্রাই করতেছি। আচ্ছা, জিনিসটা আরেকবার একটু বোঝানোর ট্রাই করি। সো আমি হচ্ছে এইখানে একটা প্রেডিক্টেড ভ্যালু চাই, অন্য কালার দেখে। আমি এই পয়েন্টে একটা প্রেডিক্টেড ভ্যালু চাই, আমি এই পয়েন্টে একটা প্রেডিক্টেড ভ্যালু চাই, আমি এই পয়েন্টে একটা প্রেডিক্টেড ভ্যালু চাই, আমি এই পয়েন্টে একটা প্রেডিক্টেড ভ্যালু চাই। আচ্ছা, এই প্রেডিক্টেড ভ্যালুগুলি আমার কিছুটা অরিজিনাল ভ্যালুর কাছাকাছি থাকবে, নয়েজের কাছাকাছি থাকবে। নয়েজের কাছাকাছি যদি না থাকে, তাহলে তুমি এই গ্রাফের কিছুই পাবা না, এই গ্রাফে কোনো মানে কাছাকাছি কিছুই পাচ্ছ না। তুমি যদি আরবিটারি একটা ওয়ার ভ্যালু নাও, যা স্মুথ করার জন্য, তুমি হয়তো বা ভ্যালু একটা পাবা এই পয়েন্টে, একটা পাবা এই পয়েন্টে, একটা পাবা এই পয়েন্টে। তো এটা তো আমরা চাই না, আমরা চাই যে গ্রাফের যে লেভেলগুলি আছে সেগুলি মেনটেন হোক। তাইলে আমি চাবো যে এই জিনিসটা মিনিমাইজ করি, আমি এই জিনিসটাকে আমি মিনিমাইজ করি। দেখো সেন্স মেক করে নাকি? আমি চাই যে আমার যে প্রেডিক্টেড পয়েন্টগুলি আছে, এগুলো আমার নয়েজের কাছাকাছি থাকুক, মানে এক্স্যাক্ট এখানে চলে আসবে এরকম আমরা চাই না, আমরা চাই যে কাছাকাছি থাকুক। তো কাছাকাছি থাকতে চাইলে আমি বলতে পারি যে আমার এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স, সেটাকে আমি কমাতে চাই, এটা বলতে পারি। কিন্তু এটা যদি আমি করি, তাহলে আমার হচ্ছে সলিউশন কি চলে আসবে, খুব ট্রিভিয়াল চলে আসবে না, যে ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই চলে আসবে। তো আমার এখানে কাউন্টার একটা ব্যালেন্স তৈরি করতে হবে, যেটা আমাকে এটার একদম কাছাকাছি আসতে আটকায় দেয়, একটু স্মুথ করে কার্ভটাকে। তো সেই কাউন্টার ব্যালেন্সটা কীভাবে তৈরি করা যাবে একটু খেয়াল করো। এখানে এই দুইটার মাঝখানে ডিফারেন্স যতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, মানে দুইটা প্রেডিকশনের মাঝখানে ডিফারেন্সকে অনেক ছোটো না? তাহলে আমার স্মুথ কার্ভের মধ্যে দুইটা পরপর পয়েন্টের মধ্যে ডিফারেন্স ছোটো থাকতে হবে। নয়েজি কার্ভে হচ্ছে তোমার দুইটা পরপর পয়েন্টের মাঝখানে ওয়ারের ডিস্টেন্সটা অনেক বেশি, আর এখানে হচ্ছে এটা কম। সো আমি যদি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি, যে ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এই এক্স ভ্যালুগুলি নেয়, সরি এই ওয়াই ভ্যালুগুলি নেয়, আমার প্রেডিক্টেড ওয়াই ভ্যালুগুলি নেয়, অ্যান্ড ওয়াই ভ্যালুর একটার পরে আরেকটার মাঝখানে ডিস্টেন্সটা ছোটো রাখতে পারে, অ্যান্ড আমি যদি এই জিনিসটাকে মিনিমাইজ করি, তাহলে আমি একটা টাগ অফ ওয়ার তৈরি করলাম না এটার মধ্যে, যে আমি ওকে বলতেছি তুমি এটার কাছে যাও, কিন্তু আমি আবার ওকে বলতেছি তুমি এটারও কাছে থাকো, দুইটাই আমি করতেছি একসাথে। তো এই টাগ অফ ওয়ার তৈরি করে হচ্ছে আমরা এটাকে স্মুথ করতে পারি, জিনিসটাকে স্মুথ করতে পারি। এখন অবভিয়াসলি এখানে একটা ল্যাম্বডা থাকবে, এটা থাকবে, না আমি এটাকে মিনিমাইজ করব। কিসের সাপেক্ষে মিনিমাইজেশন হচ্ছে এখন? ওয়াই হ্যাটের সাপেক্ষে মিনিমাইজেশন হচ্ছে। এটা তোমার রেগুলার লিনিয়ার রিগ্রেশন না, এখানে ওয়েটের কিছু ব্যাপার নেই। এখানে তুমি জাস্ট একটা ওয়াই ভ্যালু রাখছো, একটা ওয়াই ভ্যালু প্রেডিক্ট করতেছো, অ্যান্ড সেই ওয়াই ভ্যালু প্রেডিকশনটার উপরে তুমি দুইটা কন্ডিশন ইম্পোজ করছো। একটা, তুমি ওটাকে হচ্ছে নয়েজের কাছাকাছি আনতে চাও, আরেকটা তুমি হচ্ছে পরপর দুইটার মাঝখানে ডিস্টেন্সটা কম রাখতে চাও। ওকে, সো এখন এই ডিটা কীভাবে তৈরি করা যায়? আমি যদি পরপর ডিস্টেন্স কম রাখতে চাই, আমি যদি এমন একটা ম্যাট্রিক্স নেই যেখানে এখানে একটা 1 আছে, এখানে একটা -1 আছে, 0 1 -1 0 0 1 -1, অ্যান্ড এভাবে যদি কন্টিনিউ করতে থাকি, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি ওয়াই হ্যাট দিয়ে, তাহলে কী হবে? তাহলে এখানে যখন মাল্টিপ্লিকেশনটা হবে, ওয়াইয়ের প্রথম পয়েন্ট মাইনাস ওয়াইয়ের সেকেন্ড পয়েন্টটা এখানে আউটপুটে বের হবে না ভেক্টরের মধ্যে? তাহলে দুইটা পয়েন্টের মাঝখানে ডিফারেন্স বের হচ্ছে না বেসিক্যালি এই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে?
তাহলে এই জিনিসটা আমাকে হচ্ছে ওই জিনিসটা দিচ্ছে যে পরপর পয়েন্টের মাঝখানে আমার ডিস্টেন্স কত, অ্যান্ড ওই ডিস্টেন্সটাকে আমি ছোটো করতে যাচ্ছি। সাথে সাথে আমি আবার দুইটা নয়েজি পয়েন্ট আর প্রেডিটেড পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স ছোটো করতে যাচ্ছি। টাগ অফ ওয়ারটা ক্লিয়ার? ওকে। সো এখানে একটু দেখি, আমি যে জিনিসটা ছোটো করতে চাচ্ছি সেটা এখানে লেখা আছে যে আমি একটা নয়েজি পয়েন্ট আর একটা হচ্ছে তোমার প্রেডিটেড পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা ছোটো করতে যাচ্ছি, আর সাথে হচ্ছে আমি দুইটা কনজিকিউটিভ পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটাকে ছোটো করতে চাচ্ছি, ওটাকে একটা ল্যামডা ফ্যাক্টর দিয়ে রাখছি ব্যালেন্স করার জন্য। এখন এখানে যে ডি এর ভ্যালুটা এটা এরকম একটা ম্যাট্রিক্স হবে, দেখতে এরকম লাগবে জিনিসটাকে। কেন লাগবে? কারণ আমি প্রথম পয়েন্টটা মাইনাস পরের পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নিতে যাচ্ছি ওয়াই প্রেডিকশনের জন্য। কাইন্ড অফ এক্স্যাক্ট না, কাইন্ড অফ। আচ্ছা, এখন এই অপটিমাইজেশন ফাংশনটা তুমি ডিফাইন করছো, বাট তোমরা তো এখনো গ্রেডিয়েন্ট ডিসটেন্স শিখো নাই। তাহলে এটাকে তুমি হচ্ছে কিভাবে কাজ করবা, এটাকে তোমার আবার ফর্মুলেট করতে হবে, তোমার এখান থেকে গ্রেডিয়েন্ট বের করতে হবে, জিরো সেট করতে হবে, করে তোমার একটা ফর্মুলা বের করতে হবে যে ফর্মুলাটাতে তুমি কাজ করতে পারবা। সো ফার্স্ট এটাকে আমি এক্সপান্ড করছি, এই জায়গায় এক্সপান্ড করছি, এক্সপান্ড করে এটার উপর হচ্ছে মাঝখানে ওটা এস লেখা, কোনটা ডি ম্যাট্রিক্সটার এই সেকেন্ড লাস্ট কলামে এস লেখা। এটা কি এস লেখা না? এটা থ্রি ডটস দিছিলাম তো, এটা কি এস চলে আসছে? হ্যাঁ, এটা এস চলে আসছে, কেন জানি এটা সি ডটস হবে। There you go. হ্যাঁ হ্যাঁ, কয়েকটা চেঞ্জ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওটা চেঞ্জ করে দিয়ে পরে সমস্যা নেই। ও, এগুলি কি সব এস চলে আসছে? কেন এস আসছে এগুলি? ও, আমি না আগে অনেকগুলি সি ডট ইউজ করছিলাম, সবগুলি মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য সি ডট ইউজ করছিলাম। এরপর আমি ফুল ফাইল ধরে সি ডট ডিলিট করে দিছি, তাই সি ডটসের হচ্ছে সি ডটটা চলে গেছে, এই কারণে অবস্থা। এখন ঠিক আছে, একটা বাদ পড়ছে, কোনটা? ওকে, এখন একটু দেখি, প্রথমে এই জিনিসটাকে এক্সপান্ড করছে। এই জিনিসটাকে কি এক্সপান্ড করা খুব ডিফিকাল্ট হবে তোমাদের জন্য? এটাকে আলাদা এক্সপান্ড করবে, এটাকে আলাদা এক্সপান্ড করবে, কারণ সিম্পলই হবে। এরপর এটার উপর তোমার গ্রেডিয়েন্ট নিতে হবে, কিসের সাপেক্ষে নিবা? ওয়াই হ্যাটের সাপেক্ষে নিবা, কারণ তুমি মিনিমাইজ করতেছো ওয়াই হ্যাটটাকে। ওকে, তাহলে হচ্ছে তোমার এরকম একটা আউটপুট দিবে। আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই, এই জিনিসটা একটু দেখাই দিই। এটা হবে হচ্ছে -2 yt y hat, তুমি পাবা হচ্ছে -2 yt ট্রান্সপোজ। কোথাও কি ভুল করছে? t y hat ট্রান্সপোজ, এটা বাদ হয়ে গেল। y of t এটা হচ্ছে কম্বাইন্ড হয়ে যাবে।
ও এটা কি হচ্ছে কাটাকাটি চলে যায়? কি নিয়ে সমস্যা হচ্ছে? কি কি নিয়ে সমস্যা হচ্ছে? এখান থেকে এক্সাক্ট ডিরাইভ করতে পারতেছি না ফর্মটা। ঠিকই তো লিখছো। এই দুটা তো সেম হয়ে যাবে, এটা কি আলাদা থাকবে? এটার জন্য সমস্যা হচ্ছে। -2y ট্রান্সপোজ ঠিক আছে, আর এটা কি লিখবা? এটা হলো 2y হবে। এটা তো আসার কথা না। কেন আসার কথা না? ওয়াই এর উপর যদি দেই এটা কি আসবে? আরে ভাই তোমার এটা কি ধরো, আচ্ছা সাপোজ আই হ্যাভ x ট্রান্সপোজ x which is sum over xi square। না 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 ওটা না, ওটার ফর্মুলার জন্য জিজ্ঞেস করতেছি না আমি। ফর্মুলার জন্য জিজ্ঞেস করতেছি না যে এই টার্মটা কেন আসবে, এই টার্মটা কেন আসবে? হ্যাঁ এই টার্মটা আসবে কারণ তোমার এটাকে আবার 0 সেট করা লাগবে, তো তারপর এইটার জন্য যদি সলভ করো তাইলে ও আমি না হারাই ফেলছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক তো আছে কিন্তু ভাই এটা তো থাকার কথা না, এই টার্মটা না আসলে থাকার কথা না। এই টার্মটা কি থাকার কথা? আর তুমি সলভ করবা কিসের জন্য? যে টার্মটা সলভ করবা ওই টার্মটা থাকা লাগবে। সেটা তো না না, এটা তো এখানেও আছে, যেটা তো এই টার্মেও আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখান থেকে ওই যে তোমার দেখো ওই ফর্মের মধ্যে আইডেন্টিটি আছে না একটা, ওই আইডেন্টিটিটা এখান থেকে আসবে। রাইট, আইডেন্টিটিটা দেখানোর জন্যই আসলে পুরোটা জিনিসটা লিখতেছি, বুঝছেন? তাহলে এটাকে আমার পাশে যদি নিয়ে যাই, y is equal to yt to y to y dt lambda dt y is equal to y। ও আচ্ছা মিলছে, হ্যাঁ ঠিকই আছে, ওই আইটা আসবে এখান থেকে। ওকে, একটা জিনিস ভাই, এটা দেখানোর আবার জন্য one লিখছো লিখছো কেন? কি? আবার 1 লিখছো কেন? ওটাই তো বোঝানোর জন্য যেখানে আই আসবে তো কমন সেন্স অনুযায়ী 1 আসা উচিত, আই কেন আসবে? আচ্ছা তো দেখো এই জিনিস দুটাকে এক্সপান্ড করছি, এক্সপান্ড করে এই পর্যন্ত নিয়ে আসছি। ওকে, এখন এই দুইটা তুমি যদি সামেশন করো, যেহেতু দুইটা সেমই আসবে, দুইটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট, তুমি এখানে টোটালটা পাবা এরকম একটা ভ্যালু। ওকে, আর বাকি সব কিছু মোরলেস থাকুক। এখন এটার মধ্যে যখন গ্রেডিয়েন্ট নিবা, এই জিনিস থেকে কী বের হবে? যেহেতু ওয়াই হ্যাটের এগেনস্টে গ্রেডিয়েন্ট নিচ্ছ, এইটা বাদ দিয়ে যতটুকু আছে সেটার উপরে একটা ট্রান্সপোজ চলে আসবে, তো এটার উপরে একটা ট্রান্সপোজ চলে আসলো। ওকে, তারপরে তুমি এখান থেকে হচ্ছে 2y পাচ্ছ, 2y হ্যাট পাচ্ছ, আর এখান থেকে যে লাস্ট যেটা থেকে সেটা থেকে তুমি হচ্ছে এরকম একটা ভ্যালু বের করতে পারতেছো। এখন তুমি জানো যে এই দুইটা হচ্ছে সমান। ডেরিভেটিভ কেমনে পাচ্ছ এটা ক্লাসে পড়াইছেন না? আচ্ছা লেট মি জগ ইওর মেমোরি। নেন। ক্লাসে বলছিলাম মনে আছে, ধরেন আপনার যদি একটা ফাংশন থাকে বি ট্রান্সপোজ এক্স, এইটার এক্স এর রেসপেক্টে গ্রেডিয়েন্ট নিলে কি পাওয়া যায়? বি। এইটাও ওই ফরম্যাটের। ধরেন এখানে ওয়াই ট্রান্সপোজ ওয়াই হ্যাট আছে, আর ডিফারেন্সিয়েট করতেছেন ওয়াই হ্যাটের রেসপেক্টে, তো ডেরিভেটিভ নিলে ওয়াই আসবে। আচ্ছা, ওয়াই হ্যাট ট্রান্সপোজ ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ট্রান্সপোজ ওয়াই হ্যাট। কেন? দুইটা ভেক্টর ইনার প্রোডাক্ট, তো আপনি সুইচ করতে পারবেন। বুঝানো শেষ? হচ্ছে পুরোটা বুঝাবেন। ওকে, এই দুইটা হচ্ছে তোমার এই দুইটা তো সেম বেসিক্যালি, তাই না? তো এই তোমার হচ্ছে দুইটা মিলে হচ্ছে 2 হয়ে যাবে, 2 ইন্টু ল্যামডা ডিটি ডি। আর এই যে এখানে যে তোমার এই টার্মটা আছে এটাকে আমি ডানে নিয়ে গেছি, সবগুলি থেকে 2 ভাগ দিয়ে দিছি।
তো কাইন্ড অফ একটু রিঅ্যারেঞ্জিং করা হয়েছে। আচ্ছা এখন কোয়েশ্চেন, এখানে আমি বের করতে চাচ্ছি হচ্ছে ওয়াই হ্যাটটা, আমার ওয়াই হ্যাটটা কমন নিতে হবে লেফট সাইডে। ওয়াই হ্যাটটা কমন নিলে এই জিনিসটা তো বোঝা গেছে 2 ল্যামডা ডিটিডি, এটা তো বোঝা গেছে, এটা তো খুব সিম্পল। এখন এখানে ছিল 2 কাটাকাটি করছো না সব জায়গা থেকে, খালি ল্যামডা হবে। ও হ্যাঁ খালি ল্যামডা হবে, এটাই সমস্যা বুঝছেন ভাই, মানে আসলে আর মাথা কাজ করতেছে না। তো এতটুকু বোঝা যায়, কিন্তু এখন এখানে যে সমস্যাটা হবে, এখানে তুমি ওয়াই হ্যাটটা কমন নিলে ইউড এক্সপেক্ট যে এখানে শুধু একটা 1 থাকবে, কিন্তু এখানে যে ডিটা আছে এটার আউটপুট কি একটা ম্যাট্রিক্স আকারে থাকবে না? তাহলে এই 1টাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়া উচিত না? এই কারণে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। হ্যাঁ এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, সবগুলি কেটে দিছি। সো এটা 2 কাটা, এটা 2 কাটা, এখানে এটা ইমপ্লিসিটলি 2 ছিল, ওইটা কাটা। তাহলে আমার হচ্ছে y hat is equal to y ডিভাইড না ইনভার্স করে লিখতে হবে, yi প্লাস ল্যামডা dt d ইনভার্স y, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এখানে যে আইডেন্টিটি নিচে হচ্ছে ডি দেওয়া আছে ডিমেনশন বোঝানোর জন্য, ওকে এটা ডিমেনশন হতে হবে। আচ্ছা আগে তো এখানে আমি প্রথমে একটা ল্যামডার ভ্যালু সেট করছি 50, তারপরে আমি ডি ম্যাট্রিক্সটাকে ডিফাইন করছি এভাবে। এই ম্যাট্রিক্সটাকে আমি আলাদা করে রান দিয়ে দেখাই তোমাদেরকে এটা কি আসে। তো এখানে একটু খেয়াল করো এই ভ্যালুগুলি কীরকম আসতেছে, 1 -1 1 -1 যেরকম চাচ্ছিল সেরকমই আসতেছে, এক্সেপ্ট এই লাস্টে একটা খালি 0 1 আছে। তাহলে আমি লাস্ট রোটাকে ফেলে দিব, লাস্ট রোটাকে ফেলে দিয়ে আমি হচ্ছে এই যে নিচের লাইনটা লিখছি। ওকে নিচের রোটা ফেলে দিলে দেখতে এরকম লাগবে, কিন্তু এখন এখানে একটা প্রবলেম আছে, তুমি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে এটা ফিট করতে পারবে না। এখানে একটা ডিমেনশন বেশি থাকবে, কলামে একটা ডিমেনশন বেশি থাকবে। সো এটা আলটিমেটলি হয় 200/201 ম্যাট্রিক্স আমার এই কেসের জন্য। কে এই তুমি কলাম ফেলে দিতে চাও? হ্যাঁ নিচের রোটা ফেলে দিচ্ছে দেখে স্কোয়ার নেই, নিচের রোটা তো হ্যাঁ ফেলে দেওয়ার আগে স্কোয়ার ছিল, ফেলে দিচ্ছে দেখে স্কোয়ার নেই। ওকে সো এটা হবে, এটা বেসিক্যালি করে কি তোমার হচ্ছে লাস্টে যে একটা পয়েন্ট, ওই লাস্টের পয়েন্টটাকে অ্যাকাউন্ট করতেছে, এইভাবে চিন্তা করতে হবে একদম শেষ পয়েন্টটাকে। যেরকম তোমার এখানে যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তোমার 200টা পয়েন্ট থাকলে তোমার এই পয়েন্টে এসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তুমি যদি হিসাব করতে থাকো এভাবে হিসাব করতে থাকো, এটা তোমার 200 নম্বর পয়েন্ট বোঝায়। এই -1টা হচ্ছে 200-র পরে 201 নম্বর পয়েন্টটা বোঝাচ্ছে, যেটা আমার ইয়ের মধ্যে এক্সিস্ট করে না, সিগন্যালের মধ্যে এক্সিস্ট করে না, বাট এইভাবে আর কি আনতে হবে তুমি যদি একদম ডিটা ডিফাইন করতে চাও এভাবে। ওকে এখন আই এর শেপটা হবে 201, কেন 201 হবে? কারণ এটা হচ্ছে 200 × 201, তাহলে এটা ট্রান্সপোজ কী হবে 201 × 200, তো ডি ট্রান্সপোজ ইন্টু ডি করলে কী হবে আলটিমেটলি 201 × 201 পাবা না, তাই আই হচ্ছে আমি 201 নিছি। ওকে তো এখানে ওয়াই নয়েজি যেটা তৈরি করছিলাম আগেই, যে নয়েজি সিগন্যালটা, সেটার সাথে আমি একটা 0 অ্যাপেন্ড করে দিছি। 0 অ্যাপেন্ড করছি কেন? 0 অ্যাপেন্ড করলে তো লাস্ট রোটা ফালানো লাগতো না। না না লাস্টটা হয়তো ইনকমপ্লিট, লাস্টটা ফেলে দিবেন। এখানে আপনার কলামে 201টা আছে, সো এটা হচ্ছে 201 নাম্বার ডেটাটা চাই আপনার কাছে, আচ্ছা এই কারণে 0 অ্যাপেন্ড করছে। তো এখানে হচ্ছে লাস্টে যে কলামটা আছে না, যে 201 চলে আসে না, এটা 201 নাম্বার ডেটাটা চাই, এই কারণে হচ্ছে আমি এখানে একটা 0 অ্যাড করে দিছি। 0 অ্যাড করলে কিছু চেঞ্জ হয় না। ওকে তারপর ক্লিন করছি, তোমার জাস্ট যে ফর্মুলাটা ডেরাইভ করছি, অনেকক্ষণ স্ট্রাগল করছি ডেরাইভ করার জন্য, ওই ফর্মুলাটাতে হচ্ছে তোমার ইয়েটা বের করছি, ওয়াই ক্লিন বের করছি। অ্যান্ড ওয়াই ক্লিনের লাস্ট ভ্যালুটা ফেলে দিছি কেন? কারণ 201টা ভ্যালু বের হবে আমার জন্য, তাই ফেলে দিছি। ওকে তো এখন পর্যন্ত আমরা হচ্ছে লাইক হাওয়ায় হাওয়ায় কথা বলতেছি যে হবে, কাজ করবে।
দেখি কাজ করে নাকি, উপরগুলিকে রান দিছে। সো এখানে আমার যে গ্রিন লাইনটা আছে, এই গ্রিন লাইনটা আমার ক্লিন করা ভার্সন, এটা অরিজিনাল সিগন্যাল না, এটা আমার ক্লিন করা ভার্সন। এখন এই রেডগুলিতে আমি নয়েজ দিতেছি। আমি জানি যে বাউন্ডারিটা একটু নষ্ট হয়ে গেছে, বাউন্ডারিটা হয়তো এখানে থাকতো না, আর একটু নিচে থাকতো, একটু শিফট টাইপের হয়েছে, কিন্তু দ্যাটস ফাইন। এই যে এখানে যে একটু নষ্ট হয়ে গেছে, এটা একটু নিচে নেমে গেছে কারণ আমার লাস্টে একটা পয়েন্ট নাই, বাট ওভারঅল ক্লিন হয়ে গেছে আগের থেকে, তাই না? সো তুমি অপটিমাইজেশনে ডিফারেন্ট টাইপের ফর্মুলেশন করে ডিফারেন্ট টাইপের কাজ করতে পারো। এমন না যে তোমার সব সময় একই ফর্মুলা স্প্যাম করলে হয়ে যাবে, কারণ তুমি রেগুলারেশন শিখছো, তুমি লিনিয়ার রিগ্রেশনের রেগুলারেশন দেখছো, কিন্তু ওটা তো আমি এখানে ডাইরেক্ট স্প্যাম করতে পারি নাই। আমার এখানে আলাদা কস্ট ফাংশন বানাইতে হয়েছে, বানায় তারপর সলভ করতে হয়েছে। তো মোস্ট কেসেসে তোমার এরকম কস্ট ফাংশন বানায় সলভ করতে হতে পারে। এখন রিয়েল লাইফে আমি যেহেতু নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি, আমার প্রবলেম মোরলেস ওটার মধ্যেই হয়ে যায়। বাট কিছু কিছু স্পেসিফিক কেস আসে যখন হচ্ছে তোমার মনে হয় যাচ্ছে এটাকে হয়তো বা নিউরাল নেটওয়ার্ক দিয়ে প্রসেস না করে আমি যদি একটা অপটিমাইজেশন ফাংশন বানাইতে পারতাম তাহলে ভালো কাজ করতো। সো এই তো তোমার এইভাবে ডিফাইন করতে হবে, প্রথমে তোমার ওই জিনিসটা ডিফাইন করতে হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় ওই জিনিসটা সবচেয়ে হার্ড, যে আমি আমার কস্ট ফাংশনকে ডিফাইন কেমনে করবো। মানে এখানে কিন্তু ইট ওয়াজ প্লেন্টি হার্ড প্রথমটা বুঝতে পারা, যে আমি হচ্ছে নয়েজের কাছাকাছিও যেতে চাই, আবার পরের পয়েন্টগুলিকে আমি কাছাকাছি রাখতে চাই। এই জিনিসটা ডিফাইন করতে পারাটা কিন্তু কাইন্ড অফ চ্যালেঞ্জিং। ওইটা প্রথম চ্যালেঞ্জ। তারপরে চ্যালেঞ্জ হচ্ছে ওটাকে হচ্ছে সলভ করে তারপর হচ্ছে রেজাল্ট বের করা। ওকে, এই সলভটার জন্য হচ্ছে তুমি আরও নিউমেরিক্যাল অ্যাপ্রোচেসে যাইতে পারো ইভেনচুয়ালি, কিন্তু তোমার কস্ট ফাংশন ডেফিনেশন ওটা তোমার নিজেরই করতে হবে। এরকম স্পেশালাইজ কেস আছে। ল্যামডা বাড়াও তো দেখি কি অবস্থা হয়। কে ল্যামডা বাড়াও দেখি। ল্যামডা বাড়ালে এটা নিচে নেমে যাবে, তখন ওই দুইটার মাঝখানে ডিস্টেন্সটা বাড়তেই দিবে না, বাড়তে না দিলে তখন এটা নিচে নেমে যাবে। এই যে দেখেন নিচে নেমে গেছে, বুঝছেন? মানে একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টকে উপরে উঠতে দিবে না, ওর কাছে ধরে রাখবে। এখানে কি হয়েছে বলতে পারবেন আপনারা? আমি এতেশামকে বললাম যে ল্যামডাটা বাড়াও দেখি কি হয়, তো বাড়ানোর পরে গ্রাফটা এরকম আসছে। এরকম কেন আসছে এক্সপ্লেন করতে পারবেন? মানে আগে তো ধরেন মানে কাছাকাছি ছিল, অরিজিনাল ডাটার মধ্যে দিয়ে যাইতেছিল, এখন অরিজিনাল ডাটা থেকে দূরত্ব আরও বাইরে গেছে। কেন হয়েছে বলতে পারবেন? ল্যামডাটা বাড়াই দিছে ওই, হ্যাঁ নয়েজই বেশি হচ্ছে। নয়েজের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ আমাদের যে অরিজিনাল যে ডাটা স্যাম্পল ছিল ওই ডাটা স্যাম্পলে কোনো চেঞ্জ করি নাই। আমি খালি আমার কস্ট ফাংশনে, দেখুন ওখানে একটা কস্ট ফাংশন লেখা, ওই y মাইনাস y হ্যাট স্কোয়ার প্লাস ল্যামডা dy হ্যাট স্কোয়ার। ওই কস্ট ফাংশনে ল্যামডার ভ্যালু অরিজিনালি 50 দিয়ে ট্রেন করছে, 250 এখন 250 করে দিছে। তো তারপরে এই অবস্থা হয়েছে আর কি। কেন হয়েছে সেটার এক্সপ্লেনেশন যাচ্ছে। ফ্লেক্সিবিলিটি কমে গেছে। আচ্ছা, এলাবোরেট। ফ্লেক্সিবিলিটি কমে গেছে বলতে কি বুঝাইতেছেন? মানে আগে যে পরিমাণ গেছে তার থেকে মানে এরকম গেছে আর বেশি কাছাকাছি স্লোপের মাইনাস বেড়ে গেছে, স্লোপের বায়াস বেড়ে গেছে। আপনি বলেন না, আমি এখানে একটা হিন্ট দিয়ে দিই, এটা থেকে বলতে হবে, এই ফর্মুলেশন থেকে বলতে হবে। এটা ওয়েট পাচ্ছে, বাট ওয়েট পাওয়ার জন্য কি হচ্ছে সেটা জিজ্ঞেস করছে। তোমরা ঠিক আছে। আচ্ছা, যারা বুঝো নাই কস্ট ফাংশনের এই জিনিসটা কি করে, প্রথম টার্মটা নয়েজের কাছাকাছি রাখে, এই টার্মটা কি করে? নিজেদের মধ্যে কাছাকাছি রাখে, রাইট। পরের পয়েন্টটাকে বেশি দূরে যেতে দেয় না, কাছাকাছি রাখে। তো তুমি যদি ল্যামডার ভ্যালু বাড়ায় দাও, এটার এফেক্ট বেড়ে যাবে, এটাকে মিনিমাইজ বেশি করার ট্রাই করবে। তার মানে কি, একটা পয়েন্টের পরের পয়েন্টটা যে উপরে উঠতে চায় উঠতে দিবে না, ওকে নিচে জোর করে নিচে নামায় রাখবে। এই কারণে হচ্ছে তুমি ল্যামডার ভ্যালু যদি বাড়ায় দাও, এটা প্রপারলি গ্রো করতে পারে না। দেখো এগুলি কাছাকাছি চলে আসছে, ওয়াইয়ের মধ্যে ডেভিয়েশন কম। ল্যামডার ভ্যালু বাড়ালে ডেভিয়েশন কমে যায় ওয়াইয়ের মধ্যে। বাট এমনিতে স্মুথ হয়েছে, কিন্তু আগের থেকে স্মুথ হয়েছে। আমি যদি এইটা সরাই দিই তাহলে তুমি আগের কার্ভটা দেখতে পারো, আগের কার্ভটা হচ্ছে বাঁকা তারা আছে কিছুটা, বাট এটা আরও একটা আরও স্মুথ। কিন্তু স্মুথের জন্য তুমি হচ্ছে হারাচ্ছ। বুঝছেন? মানে আপনার এই
এই দুইটা টার্মকেই বেসিক্যালি আপনার যে মেশিন ছোট করার চেষ্টা করতেছে। ল্যামডা দিয়ে আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি যে কোনটাকে বেশি ছোট করবে। তো কি আচ্ছা ল্যামডা 0 দেন, দেখেন কি আসে। দাও তো ল্যামডাকে 0 দিলে দেখো। আচ্ছা আপনি বলেন, দাঁড়ান, গ্রাফ জেনারেট করা করার আগে আপনি বলেন যে কি আসার কথা। ফ্ল্যাট হয়ে যাবে কেমনে? ল্যামডা, আচ্ছা ল্যামডা কি, ল্যামডার ওয়েট বেশি, এটার মানে কি? মানে হইলো আপনার ডি ওয়াই টার্মের জন্য যেই পেনাল্টি পাইতেছে ওই পেনাল্টিটাকে বেশি ছোট করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আপনার যদি আপনি ডি ওয়াই এর যে পেনাল্টি যেটা সেটা যদি বাদই দিয়ে দেন, তাইলে আপনার যে মিনিমাইজার কোন টার্মটাকে ছোট করবে? তাইলে প্রথম টার্মটা, যে টার্মটা বাকি থাকবে, প্রথম টার্মটা ছোট করার অর্থ কি? রাইট, মানে অরিজিনাল ডাটার সাথে সে ডিসটেন্স যত কম রাখা যায় সেটা চেষ্টা করবে। তো অরিজিনাল ডাটা তো বেসিক্যালি নয়েজি ডাটা, তো কি হওয়ার কথা তাইলে? মানে আপনার বেসিক্যালি নয়েজি ডাটাটাই আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে? কোনো স্মুদিং টুদিং আর কিছু করবে না। দেখি, দাও ল্যামডা 0 বসাও, এই যে দেখেন নয়েজি ডাটাটা আউটপুট হিসাবে চলে আসছে। ওকে, তুমি এই আচ্ছা এইখানে এই লাল গ্রাফটা অফ করো তো, জাস্ট ইয়াটা দাও তো, গ্রিনটা প্লট করো তো। এই যে দেখেন ল্যামডার ভ্যালু 10 দিছে, আপনার কিছু স্মুদিং হয়েছে কিন্তু ওই যে একটু ছেঁড়া বেড়া ভাব যেটা সেটা থেকে গেছে। 50-এও থাকে, আগে যে 50 দিয়েছিলাম ওখানেও থাকে, কিন্তু 50 একটু আছে কিন্তু আগের চেয়ে কমছে। আর ব্যালেন্স তৈরি করতে হয়। তুমি যদি ব্যালেন্স তৈরি না করো, তুমি যদি ল্যামডা ইচ্ছা মতো বাড়াতে থাকো, কার স্মুথ হবে, স্মুথ হয়ে একসময় ফ্ল্যাট লাইন হয়ে যাবে। হ্যাঁ, ওটা তোমার নিজে চেক করে দেখতে হবে যে কোনটা আসলে ভালো থাকে। এখন এখানে একটা ইস্যু হইলো যে ধরেন আপনি অ্যাপ প্রায়োরি কোনটা ভালো হয়তো বুঝবেন না, কারণ আমরা তো ধরেন আমরা ডাটা জেনারেট করছি কেমনে, আমাদের একটা ভালো গ্রাফ ছিল, ভালো গ্রাফের মধ্যে নয়েজ দিছি, নয়েজ দিয়ে তারপর আপনারে দিছি, তারপরে আপনি ওটার উপর রেগুলারাইজেশন চালায় একটা স্মুদিং করছেন, তারপর আপনি কম্পেয়ার করতে পারতেছেন যে আচ্ছা স্মুথ ভার্সনটা আপনার অরিজিনাল গ্রাফের সাথে ম্যাচ করে নাকি। এখন ধরেন ইন রিয়েল লাইফ আপনি অরিজিনাল গ্রাফটা তো জানেন না, আপনি খালি নয়েজি ডাটাটাই জানেন। তো মানে তখন এটা একটা জাজমেন্ট কল যে আসলে কতটুক স্মুথ আসলে স্মুথ, ওটা ডোমেইন নলেজ লাগে আসলে। টেস্টিং করে দেখতে হবে যে হচ্ছে মানে আমার মডেলটা টেস্টের পরে হচ্ছে যে হ্যাঁ টেস্টিং ফেজে, মানে হয়তো এমন ধরেন আপনি এমন ডাইরেকশনে আপনার মডেলটাকে প্রুভ করতে হবে যেই ডাইরেকশনে ট্রেনিং ডাটা ছিল না, হয়তো ওই ডাইরেকশন